আচ্ছা দেখেন, আমরা আসলে এখন থেকে নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আমরা এতদিন যাবৎ আসলে ডিজাইন করে আসতেছি, ডিজাইন শিখতেছি যে কিভাবে আসলে আমরা টুলস ব্যবহার করে আমাদের এই যে বেসিক কিছু বিষয় ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি, তাই তো? এখন বিষয় হচ্ছে যে ওই জিনিসগুলোকে টেস্টিং করতে হবে। তো টেস্টিং করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে গিয়ে আমরা আমাদের এই ডিজাইনগুলো মূলত এখানে টেস্ট করব। এখন মার্কেট প্লেসে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আগে মার্কেট প্লেসের একটা কমপ্লিট ধারণা নিতে হবে আসলে, যে মার্কেট প্লেস কত ধরনের হতে পারে। তারপর আমরা যদি ওইখানে যাই সেক্ষেত্রে আসলে আমাদের বুঝতে তেমন একটা বেশি অসুবিধা হবে না। আসলে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির কথা বলতেছি, বা ডিজিটাল মার্কেটিং বা এখানে ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো এক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আপনি যান, নর্মালি এই 4 ধরনের মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ করতেই হবে। কোন 4 ধরনের মার্কেট প্লেস? নাম্বার 1, এগুলো যদি লিখতে পারতেন তাহলে খুবই ভালো হইতো আর কি, নর্মালি মনে থাকবে না। যদি খাতা কলম নিয়ে আসেন তাহলে একটু লেখার চেষ্টা করেন। রেকর্ডিং হচ্ছে, তবে লেখলে ভালো, বুঝতে পারছেন? তো আমি যেটা বলতেছিলাম, আচ্ছা আপনারা রেডি হওয়ার পর আমাকে একটু বললেন, ঠিক আছে? রেডি? আচ্ছা, তো আমি যেটা বলতেছি যে আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি বা যারা মূলত ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সবাই একটু মনোযোগ দেন। যেটা বলতেছিলাম যে আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, বেসিক্যালি আমাদের জন্য 4 ধরনের মার্কেট প্লেস অ্যাভেলেবেল আছে। এই 4 ধরনের মার্কেট প্লেসের মধ্যে যদি আমি জিনিসগুলো একটু এক্সপ্লেন করি, নাম্বার 1 সেটা হচ্ছে যে একটা সার্ভিস বেস মার্কেট প্লেস। মূলত সার্ভিস বেস মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা হয়, সেখানে আমরা মূলত আমাদের সার্ভিসগুলো সেল করে থাকি। যেমন ধরেন, আমি ওই টাইপের মার্কেট প্লেসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খোলার পর আমি ভালো মানের ডিজাইন করতে পারি। সাপোজ আপনি ভালো মানের ফ্লায়ার ডিজাইন করতে পারেন, ভালো মানের বুক কভার ডিজাইন করতে পারেন। তো ওই জিনিসগুলো দিয়ে আপনি একটা দোকান খুলবেন। আমাদের আশেপাশে অনেক দোকান আছে না? দোকানের মধ্যে অনেক ধরনের অনেক পণ্য পাওয়া যায় না? যেমন ধরেন, আমরা যদি একটু চিন্তা করি, যেমন ধর কাপড়ের দোকান বা ওই সেলাই করার দোকান, যেখানে আসলে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র সেলাই করাতে পারি। তো ওদের কিন্তু এইখানে দোকানের মধ্যে কিছু নির্দিষ্ট আসলে সার্ভিস আছে। যেমন আপনি যদি পাঞ্জাবি সেলাই করাতে যান, পাঞ্জাবির সেলাই করা দোকানে যাবেন, ওইখানে মূলত এক একটা জিনিসের জন্য এক একটা রেট আপনাকে বলে দিবে, তাই তো? এখন আপনার যদি ওই দোকানটা পছন্দ হয়, আপনার যদি ওই দোকানের কারিগর পছন্দ হয়, ওর কাজ যদি পছন্দ হয়, সেক্ষেত্রে ওর কাছে গিয়ে আপনি কাজটা দিয়ে আসবেন, তাই তো? আর কাজটা কমপ্লিট হওয়ার পর আপনি মূলত আপনার পণ্যটা ওর কাছ থেকে নিয়ে যাবেন আর ওকে টাকা মূলত এখানে পেমেন্ট করবেন। বিষয়টা এরকম না? তো সার্ভিস বেস মার্কেট প্লেসের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেমে জিনিসটা কাজ করে। আমরা আসলে অনেক সার্ভিস বেস মার্কেট প্লেসে কাজ করব ভবিষ্যতে। তাদের মধ্যে যদি কয়েকটা নাম বলি, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, আর অনেকগুলো আছে। তো ওই টাইপের মার্কেট প্লেসে আসলে ফ্রিল্যান্সাররা যেটা করে সেটা হচ্ছে ওদের সার্ভিসের উপর ভিত্তি করে মূলত গিগ খুলে। গিগ এই ওয়ার্ডটা আসলে আপনার সামনের দিকে আরও শুনতে পারবেন, তবে আমি যদি এটাকে সহজ ভাষায় বলতে যাই সেক্ষেত্রে ওই দোকানের কথা বলছি আর কি, মানে দোকান খুলে আর কি। যে কেউ আসলে ভালো মানের এখানে বইয়ের ভিতরের অংশ ডিজাইন করে দিতে পারবে, কেউ কভারের অংশ ভালো করে ডিজাইন করে দিতে পারবে, কেউ আবার কমপ্লিট বুক কভার উইথ ইন্টেরিয়র ডিজাইন করে দিতে পারবে, আরও অনেক কিছু মূলত সার্ভিস মূলত ওরা করে দিতে পারবে। এখন ওইখানে যারা কাস্টমার আছে, যারা ক্লায়েন্ট আছে, ওরা যখন এখানে এই মার্কেট প্লেস ঘুরে ওদের যে জিনিসটা প্রয়োজন, যখন নাকি সার্চ করবে আর আপনার দোকানগুলোর সামনে চলে আসবে, আপনার গিগগুলোর সামনে চলে আসবে, তখন আপনার প্রোফাইল ভালো লাগলে, আপনার কাজ যদি ওদের ভালো লাগে, তখন আপনাকে অর্ডার দিয়ে আসবে। বুঝতে পারছেন? এই টাইপের মার্কেট প্লেসকে বলা হয় সার্ভিস বেসড মার্কেট প্লেস। প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে তো স্যার এটা স্যার অনেক ভালো একটা জিনিস, আমরা কবে থেকে ওইখানে কাজ করতে যাচ্ছি? না,
আমরা আপাতত ওইখানে কাজ করব না। এটার পিছনে বিগেস্ট রিজন হচ্ছে যে আমাদের যতটুকু আসলে এখানে স্কিল থাকা প্রয়োজন, আমাদের যতটুকু আসলে এখানে ডিজাইন নলেজ থাকা প্রয়োজন, ওই পর্যন্ত আমরা এখনও যেতে পারি নাই। আমরা কিন্তু এখনও বিগিনার লেভেলে আছি, আমরা কিন্তু এখনও বিগিনার লেভেলের কাজগুলো শিখতেছি। এখন আপনার যদি প্রপার যদি স্কিল না থাকে, আপনি যদি এখানে একটা ডিজাইন কিভাবে একেবারে প্রফেশনাল লেভেলে করতে হয় ওইটাই যদি ভালো করে না জানেন, তাইলে ওই টাইপের মার্কেট প্লেসে গিয়েও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? এই যেমন ধরুন একটু আগে আমি যে এখানে উদাহরণ দিলাম, টেইলারের উদাহরণ দিলাম। এখন এমন একজন টেইলার যিনি মূলত এখানে কাপড় সেলাই করতে জানেন না, নামমাত্র আসলে দোকান খুলে বসে আছেন, কেউ ভুলবশত ওনার কাছে গিয়ে মূলত 1-2টা কাপড় সেলাই করতে দিয়ে দিছে। এখন কাপড় যখন উনি সেলাই করে দিবেন, অবভিয়াসলি ওনার কাপড় সেলাই ভালো হবে না। এখন কেউ তো টাকা দিয়ে মূলত কাপড়টা কিনছে, টাকা দিয়ে তো কাজটা করাচ্ছে। এখন ওনার কাজ যদি ওনার পছন্দ মতো না হয়, সেকেন্ড টাইম কি ওই টেইলারের কাছে উনি যাবেন? যাবেন না তো। আর যদি এরকম একটা সিস্টেম থাকতো যে দোকানের বাইরে বড় করে একটা সাইনবোর্ড টাঙানো আছে যেখানে আসলে যে কেউ যে কোনো কিছু লিখে দিয়ে আসতে পারে ওই টেইলার সম্পর্কে, যে উনি ভালো নাকি খারাপ। এখন আপনি যদি ওইখান থেকে মানে খারাপ সার্ভিস পান, তাহলে আপনি অবভিয়াসলি ভালো কোনো কিছু লিখে দিবেন না। আপনি লিখে দিবেন যে ওর কাছে কেউ যেও না, ওর কাছে মূলত যে কাজটা করাবে উনি বাসটা খাবেন, তাই তো? লিখে দিয়ে আসলেন, নতুন কেউ যখন দেখবে যে বড় করে সাইনবোর্ডের মধ্যে এরকম একজন দিয়ে লিখে দিয়ে গেছে, শুধু একজন না আরও কয়েকজন লিখে দিয়ে গেছে, উনি কি ওই টেইলারের কাছে যাবেন? যাবেন না। তো মার্কেট প্লেসের ক্ষেত্রে আসলে বিষয়টা প্রায় সেম। মার্কেট প্লেসের মধ্যে যখন আপনি কাজ করবেন, কাজটা যখন এখানে তেমন একটা ভালো হবে না, ক্লায়েন্ট তখন আপনাকে মূলত খুবই খারাপ খারাপ রিভিউ লিখে দিবে। আমরা রিভিউ সিস্টেম তো চিনি। যেমন ধরেন আপনি যদি এখানে অনলাইন থেকে কোনো একটা পণ্য আনান, সেক্ষেত্রে ওই পণ্যটা ভালো নাকি খারাপ ওটার আপনি একটা রিভিউ দেন, লোকেরা দেয় না? তো ঠিক একইভাবে আপনার সার্ভিস ভালো নাকি খারাপ ক্লায়েন্ট কিন্তু রিভিউ দিয়ে যাবে। আর তখন অন্যান্য ক্লায়েন্ট যখন এসে দেখবে যে আপনার রিভিউ ভালো না, তখন কিন্তু কেউ আপনাকে কাজ দিবে না। আর তখন আপনার জার্নিটা শুরু হওয়ার আগেই কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তো ওইটার জন্য কিন্তু আমরা ওই টাইপের মার্কেট প্লেসে আপাতত যাচ্ছি না। কখন যাব? যখন মূলত আমাদের মাস্টার ইন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, আমাদের ডিজাইন কোয়ালিটি ভালো হয়ে যাবে, তখন আমরা কিন্তু ওই টাইপের মার্কেট প্লেসে গিয়ে ফুললি কাজ করতে পারবো। বুঝতে পারছেন? এখন আসেন আমাদের দ্বিতীয় টাইপের যে মার্কেট প্লেস। তো দ্বিতীয় যে মার্কেট প্লেস যেগুলো আসলে সচরাচর আমরা আসলে দেখব, সেগুলো হচ্ছে প্রজেক্ট বেস মার্কেট প্লেস। প্রজেক্ট বেস মার্কেট প্লেস হচ্ছে যে আপনি একটা কাজ নিয়ে আসবেন, কাজ নিয়ে আসার পর কাজটা করে মূলত ওনাকে কাজটা ডেলিভারি দিবেন, আর তার বিনিময়ে আপনি টাকা নেবেন। ওই ধরনের মার্কেট প্লেসকে বলা হয় মূলত প্রজেক্ট বেস মার্কেট প্লেস। এখন ওইখানে আসলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। প্রথম মার্কেট প্লেসের মধ্যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে আপনার দোকান দেখে, কিন্তু এইখানে আপনাকে মূলত ক্লায়েন্টের কাছে যেতে হবে, কিছুটা ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালারা যায় না বাড়িতে বাড়িতে গিয়ে মূলত পণ্য বিক্রি করে? তো আমাদেরকে আসলে ক্লায়েন্টের কাছে কাছে গিয়ে মূলত এখানে কাজ নিয়ে আসতে হবে। এই টাইপের মার্কেট প্লেসের ক্ষেত্রেও এত আবার মূলত পরিশ্রম করা লাগে না যে ক্লায়েন্ট খুঁজে বের করে তারপর এটা করা লাগবে না। এই টাইপের মার্কেট প্লেসের মধ্যে ক্লায়েন্ট কাজের ঘোষণা দিবে যে আমার এরকম মূলত এখানে একটা ডিজাইন লাগবে। ওই যে আমরা জব যেরকম আসলে লোকেরা পায় ওইরকম আর কি, জবের ইন্টারভিউর জন্য মূলত একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করাইছে যে আমাদের এরকম সাপোজ গ্রাফিক ডিজাইনার লাগবে। 50 জন জিনিসটা দেখছে ডিজাইনাররা, দেখার পর ওইখানে জবের জন্য অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিবে, যাকে মূলত এখানে ওদের কোয়ালিফাইড মনে হবে ওনাকেই রাখবে, তাই তো? মানে এটা কিছুটা হচ্ছে ওই বিড সিস্টেমের মতো। বিড হচ্ছে দর কষাকষি করা, ওই যে যেটা হয় নর্মালি ওই যে টেন্ডারের ক্ষেত্রে, যে কেউ একজন মূলত এখানে একটা বা মূলত একটা প্রাইজের কথা বলছেন যে এই প্রাইজের মধ্যে উনি কাজটা করে দিতে পারবেন, আরেকজনের থেকে কম প্রাইজে মূলত এখানে দিয়ে দিলেন, ওনাকে কাজটা দিয়ে দেওয়া হয়েছে, ওইরকম আর কি। তো এই টাইপের মার্কেট প্লেসের মধ্যে ক্লায়েন্ট এসে ঘোষণা দিবে যে আমার মূলত এরকম একটা সাপোজ পোস্টার ডিজাইন লাগবে। এখন এই পোস্টার ডিজাইনের জন্য বাজেট হচ্ছে $100, আর এটা 7 দিনের ভিতরে করে দিতে হবে।
কারা কারা এই ডিজাইনটা করতে ইচ্ছুক? এখন আপনারা সবাই সাপোজ ধরেন 15 জন ওই জিনিসটা দেখছেন, ওই জিনিসটা দেখার পর 15 জন ওইখানে গিয়ে অ্যাপ্লাই করতেছেন। একজন বলতেছেন যে স্যার আপনি তো বলছেন $100, আমি এই কাজটা মূলত $90 করে দিব, আর ওইটার জন্য আপনি চাইছিলেন যে 7 দিনের ভিতরে কাজটা করে দিতে হবে, আমি 5 দিনের ভিতরে কাজটা করে দিব। আরেকজন বলতেছেন যে না, আমি এই কাজটা $50 করে দিব, আর আমি এটা 2 দিনের ভিতরে করে দিব। তাইলে তো উনি কাজটা পেয়ে যাবে, তাই তো? না স্যার, তাইলে আমি যদি এরকমভাবে গিয়ে বলি যে আমি এই কাজটা $5 করে দিব, আর এটার জন্য আমি মূলত এখানে 1 দিন সময় নিব, তাহলে তো স্যার আমাকেই কাজটা দিবে। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। এখানে আরও অনেক কিছু ম্যাটার করে। আমাদের দেশের ক্লায়েন্টের ক্ষেত্রে বিষয়টা আমি কনফার্মেশন দিতে পারতেছি না, কিন্তু বাহিরের দেশের ক্লায়েন্টের ক্ষেত্রে ওরা কিন্তু অনেক বেশি কোয়ালিটির দিকে আসলে ফোকাস করে, কারণ ওরা আসলে এখানে এইসব বিষয়ে অ্যাওয়্যার আছে যে ওদের ব্যবসাকে যদি ওরা গ্রো করতে চায়, সেক্ষেত্রে ভালো মানের ডিজাইন না হইলে ওদের ব্যবসা গ্রো করবে না। ভালো ডিজাইন না হইলে লোকেরা ওদের মূলত এখানে পণ্য মূলত কিনবে না, পণ্য না কিনলে কিন্তু ওদের ব্যবসা গ্রো হবে না। তো ওইটার জন্য ওরা ওদের সময় কখনো নষ্ট করতে চায় না। এখন কেউ যদি ওনার নিজের ভ্যালু কমায় দেন, প্রথম দিকে যদি গিয়ে বলেন যে আমি এই কাজটা এরকমভাবে মূলত এত চিপ প্রাইসে করে দিব, তাইলে ওনার ভ্যালু ক্লায়েন্টের চোখে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। আর আরেকটা বিষয় এখানে খুবই ম্যাটার করে, সেটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স। উনি কতদিন যাবৎ মূলত এখানে কাজ করতেছেন, উনি কতজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, এটা বোঝা যায় হচ্ছে ওনার নর্মালি প্রোফাইল চেক করলে। প্রোফাইলের মধ্যে আসলে এখানে রিভিউ দেওয়া থাকে, যেমন ধরেন 20টা 30টা 50টা 100টা রিভিউ আছে। এখন কেউ একজন যদি 100টা রিভিউ নিয়ে গিয়ে বলে যে আমার 100টা রিভিউ আছে, আমার কাজ করার 5 বছরের অভিজ্ঞতা আছে, আর আমি মূলত এই কাজটা 7 দিনের ভিতরে, উনি $100 বলছে, উনি বলতেছেন $150 করে দিব, ওনার কথা কিন্তু এখানে ফেলে দেওয়ার মতো না। বুঝতে পারছেন? প্রাইস দিয়ে সবসময় কমাতে হবে এরকম কিন্তু না। অনেকেই যেটা করে প্রাইস কিন্তু বাড়ায়া বলে। ভালো সার্ভিস যদি পেতে চান, ভালো অ্যামাউন্ট দিতে হবে। আপনি যদি এখানে চিপ প্রাইসের কোনো কিছু করাতে চান, চিপ টাইপের যদি ডিজাইন করাতে চান, সেক্ষেত্রে আপনি ওই টাইপের ডিজাইনার হায়ার করতে পারেন, মানে রিভার্স সাইকোলজি। যা কারণবশত ভালো ভালো ডিজাইনাররা মূলত এখানে ওই ক্ষেত্রে ওই রকমভাবে কাজ পান, মানে ওরা কিন্তু কখনো এই টাইপের আপোষ করে না। বুঝতে পারছেন? তো এইখানে এখন আপনি গেলেন, মানে আপনি বিগিনার হিসেবে গেলেন এই টাইপের মার্কেট প্লেসে, তো আপনি যদি ওইখানে বিট করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে? খুবই কম, একেবারে জিরোর কাছাকাছি যদি বলি তাইলেও কিন্তু চলে। কারণ আপনি নিজেই একটু চিন্তা করেন, আপনি যদি 10,000 টাকা দিয়ে কোনো একটা কাজ করান, ওটার জন্য আপনি চাইবেন যে যিনি মূলত আগের থেকে অভিজ্ঞ, যিনি এই কাজটা ভালো করে আগে করে দিছেন, ওনাকে দিয়ে কাজটা করাবেন। আপনি কেন নতুন একজনকে হায়ার করবেন? আপনি কেন মূলত এখানে রিস্কটা নেবেন? নিতে চাইবেন না তো। তো আপনি যেটা আপনার নিজের জন্য পছন্দ করতেছেন না, অন্য কেউ কেন মূলত ওর জন্য এই জিনিসটা পছন্দ করবে? তো যার জন্য আসলে আমাদের মতো নতুন যারা ডিজাইনার আছে, ওইখানে গিয়ে যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে আসলে আমাদের কোনো কাজ ওরা দিবে না। তাহলে বলতে পারেন স্যার তাইলে তো কোনো ওয়ে নাই, যেখানেই যাচ্ছে ওইখানেই বলতেছেন যে স্যার কাজ করা যাবে না, তাহলে কোথায় কাজ করব? এখন আসেন আমাদের কাজ করার যে মার্কেট প্লেস ওইগুলা। তো কাজ করার জন্য যারা বিগিনার আছি আমরা, আমাদের জন্য 2টা মার্কেট প্লেস উন্মুক্ত আছে। এক ধরনের মার্কেট প্লেস হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস বা রিসেলেবল মার্কেট প্লেস। মাইক্রোস্টক মার্কেট প্লেস বা রিসেলেবল মার্কেট প্লেস, যেখানে আসলে আমরা ডিজাইন করে ওই মার্কেট প্লেসে জমা রাখবো। ডিজাইন করে আমাদের ডিজাইনগুলো কি করব? ওই মার্কেট প্লেসের মধ্যে জমা রাখবো, এবং ওই জায়গার মধ্যে ক্লায়েন্টরা গিয়ে মূলত ডিজাইনগুলো দেখে পছন্দ করে ডিজাইনগুলো ক্রয় করবে। না আমার সাথে কোনো কথাবার্তা হবে না, মূলত এখানে কোনো প্রকার কোনো ডিল হবে, ক্লায়েন্টের পছন্দ হইছে নিয়ে নিবে, মাঝখানে আমি টাকা পাবো। বুঝতে পারছেন? এই ধরনের মার্কেট প্লেসকে বলা হয় রিসেলেবল মার্কেট প্লেস বা মাইক্রোস্টক মার্কেট প্লেস। আর এটার সব থেকে মজার বিষয় কি জানেন?
এই ধরনের মার্কেট প্লেসের মধ্যে আপনি যদি একটা পণ্য দেন, সাপোজ একটা ডিজাইন দিলেন, এই একটা ডিজাইন 100 জন লোকে চাইলে ডাউনলোড করতে পারবে, কিনতে পারবে, 100 বার কিনতে পারবে। 100 বার তো জাস্ট একটা নাম্বার বলতেছি, আনলিমিটেড একই জিনিস বারবার কিনতে পারবে। সাপোজ আপনি যদি একটা জিনিসের জন্য সাপোজ এখানে $2 করে পাচ্ছেন, একই জিনিস বারবার সেল হইলে মূলত আপনি ওই রকমভাবে শুধু টাকা পেয়ে যেতেই থাকবেন। এই টাইপের যে ইনকাম, এগুলোকে বলা হয় রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম। বুঝতে পারছেন? আর এই সাইটগুলা ব্যাকআপ হিসাবে আসলে খুবই ভালো কাজ করে। ব্যাকআপ হিসাবে কেন বলতেছি, কারণ আসলে এইগুলা অ্যাক্টিভ মার্কেট প্লেস না, এগুলো প্যাসিভ মার্কেট প্লেস, যেখান থেকে আসলে এখানে কাজ না করে পরবর্তীতে আসলে এখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করব। তো ওইখানে যদি আমরা পরিশ্রম করে অনেকগুলা ফাইল জমা রাখতে পারি, সেক্ষেত্রে দেখবেন যে খুবই ডিসেন্ট একটা অ্যামাউন্টের কিন্তু রেভিনিউ প্রতি মাসে কিন্তু আসতেছে। বুঝতে পারছেন? এরকম কিন্তু অনেক অনেক মূলত আপনি গল্প, অনেক অনেক কিন্তু আপনি স্টোরি শুনতে পারবেন। আসলে রিসেন্টলি আমরা কয়েকটা ভিডিও পাবলিশ করছি আমাদের কিছু স্টুডেন্টে, হয়তো বা অনেকেই দেখছেন, হয়তো অনেকে দেখেন নাই। একটা স্টোরি হচ্ছে যে একজন স্টুডেন্ট মূলত অনেক মাইক্রোস্টক মার্কেট প্লেস বা রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে, এবং ওইখানে উনি এত বেশি পরিমাণ সময় দিয়েছেন, এত বেশি পরিশ্রম করছেন, যার কারণবশত এখন উনি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা বসে বসে ইনকাম করেন। মানে উনি যদি এখন কাজ নাও করেন, সেক্ষেত্রে ওই যে পরিমাণ ফাইল দিয়েছেন, ওই ফাইল থেকে ওই পরিমাণ কিন্তু এখানে টাকা রেভিনিউ জেনারেট হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরাও যদি এরকম একটা আমাদের পেনশন সিস্টেম রাখতে চাই, কিছুটা জিনিসটা পেনশনের মতো আর কি, যে আপনি মূলত বসে বসে মূলত এখানে টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই হারে প্রথম দিকে কাজ করে ওইখানে ফাইল জমা দিতে হবে। আচ্ছা, ওনার কতটা ফাইল আছে? ওনার 3 থেকে 4 হাজার ফাইল জমা আছে। 3 থেকে 4 হাজার ফাইল, এগুলা ডিজাইনের কথা বলতেছি। বুঝতে পারছেন? তো এটা কিন্তু অনেক ভালো একটা মার্কেট প্লেস। তো অনেকগুলো আছে আসলে, আমি যে প্রত্যেকটা মার্কেট প্লেস যেগুলো বলতেছি, এগুলো জাস্ট ক্যাটাগরি বলতেছি। এই যেমন ধরেন আমি সার্ভিস বেস মার্কেট প্লেসের কথা বলছি, এগুলার ক্ষেত্রে আসলে ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার আওয়ার এগুলা কিন্তু চলে। প্রজেক্ট বেস মার্কেট প্লেসের কথা বলছি, এগুলার জন্য কিন্তু আপওয়ার্ক, আবার freelancer.com এগুলোও কিন্তু চলে। আবার এখন যেটা বলতেছি এটা হচ্ছে মূলত রিসেলেবল মার্কেট প্লেস। এগুলোর জন্য অ্যাডোবি স্টোক, শাটারস্টক, ফ্রি পিক, তারপর হচ্ছে গ্রাফিক রিভার, এগুলো কিন্তু চলে। বুঝতে পারছেন? আর সবার শেষের দিকে মূলত এক ধরনের মার্কেট প্লেস পাওয়া যায়, যেখানে আসলে আমাদের জন্য বলতে পারেন অ্যাক্টিভলি কাজ করার জন্য এটা একটা মানে খুবই ভালো একটা সুযোগ। সেটা হচ্ছে কন্টেস্ট বেস মার্কেট প্লেস। কন্টেস্ট মানে বুঝেন? কন্টেস্ট কি? কন্টেস্টের অর্থ কি জানেন না? প্রতিযোগিতা মানে কি? শুনতে পারি নাই তো? মানে আপনারা কি কনফিউশনে আছেন বা আমার কথা বুঝতে পারতেছেন না, এরকম কোনো কিছু? মনে হচ্ছে যে না, মানে আমি চাইনিজ ভাষায় কিছু বলতেছি, আপনারা শুনতেছেন, কোনো কিছু বুঝতেছেন না। কন্টেস্ট মানে কি? শুনতে পাই নাই তো? প্রতিযোগিতা। এই যেমন ধরেন সামনের দিকে ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে না, ওটা কি প্রতিযোগিতা না? অবশ্যই এটা একটা প্রতিযোগিতা। ওইখানে যারা মূলত ভালো খেলবে, সব থেকে বেস্ট টিম যেটা, ওইটাই কিন্তু উইনার হবে, তাই তো? বিষয়টা কি এরকম না? কথা বলতেছেন না? বিষয়টা তো এরকম। তো কন্টেস্ট বেস মার্কেট প্লেসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওইখানে যাব, গিয়ে দেখব যে অনেক ক্লায়েন্টরা মূলত ওদের কাজের ঘোষণা দিবে, প্রজেক্ট বেস মার্কেট প্লেসের মতো আর কি, যে আমার একটা মূলত এখানে ব্যানার ডিজাইন করে দেওয়া লাগবে। ও রিকোয়ারমেন্ট বলে দিবে যে আমার ব্যানার ডিজাইনে এই লেখা বসবে, এই পিকচার বসবে, সব কিছু দিয়ে দিবে। আবার বলবে যে এটা আমাকে মূলত 7 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে করে দিতে হবে, এটার জন্য আমি $100 দিব। এখন বলবে না যে কারা কারা ডিজাইন করে দিতে পারবে, বলবে যে আপনারা ডিজাইন করে দেন। মানে এখানে আপনি জিনিসটা দেখে ডিজাইন করতে বসবেন, ডিজাইন করে ডিজাইন সাবমিট করবেন। এখন যার ডিজাইন ক্লায়েন্টের পছন্দ হবে, ওনাকে মূলত ওই টাকাটা দিয়ে দিবে, ওনাকে উইনার দিয়ে দিবে। ওই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার অভিজ্ঞতা দেখবে না,
ওই ক্ষেত্রে দেখবেন না যে আপনি মূলত কতজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, আপনার কতটা রিভিউ আছে, কত বছরের আপনার এক্সপিরিয়েন্স আছে। জাস্ট এইটাই দেখবে যে কাজটা হয়েছে কি না। তো এই টাইপের মার্কেট প্লেস কিন্তু আমাদের জন্য আশীর্বাদ বলতে পারেন। আমরা কিন্তু অনেক ফাস্টারভাবে কিন্তু এই টাইপের মার্কেট প্লেসে গ্রো করতে পারবো কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। বোঝা গেছে? তো আমরা কিন্তু এই যে সামনের দিকে যে ক্লাস যেগুলো হবে মার্কেট প্লেসে বা আজকের ক্লাস যেটা, এই ক্লাসের মধ্যে এই লাস্ট দুইটা মার্কেট প্লেস নিয়েই কথা বলবো। একটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস বা রিসেলেবল মার্কেট প্লেস, আর একটা হচ্ছে কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। বোঝা গেছে বিষয়টা? তো চলেন শুরু করি। তো আমরা আজকের ক্লাসের মধ্যে নর্মালি ওই যে রিসেলেবল মার্কেট প্লেসের কথা বলতেছি। এটার মধ্যে খুবই ফেমাস একটা মার্কেট প্লেস, খুবই ভালো বিগিনারদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টোক। ওই অ্যাডোবি স্টোক নিয়ে কথা বলবো। এখন অ্যাডোবি স্টোক কেন ভালো? এটা ভালো হওয়ার পিছনে রিজন হচ্ছে যে এই টাইপের মার্কেট প্লেস যেগুলো রিসেলেবল মার্কেট প্লেসে শুধু ডিজাইন দিলেই নিয়ে নেয় এরকম কিন্তু না। ডিজাইন দিলে ডিজাইন ওরা রিভিউ করে, ডিজাইন দেখে ওরা আসলে বোঝার চেষ্টা করে যে আপনার ডিজাইনটা মানসম্পন্ন কিনা, মানে এটা কোয়ালিটিফুল কিনা। যদি দেখা যায় যে আপনার ডিজাইনের মধ্যে কোয়ালিটি নাই, সেক্ষেত্রে ওইটা কিন্তু রিজেক্ট করে দিবে। তো অ্যাডোবি স্টোকের ক্ষেত্রে ওইটার লিমিটেশন কিন্তু খুবই কম, মানে ওরা কিন্তু খুবই কম পরিমাণে রিজেক্ট করে। যার কারণবশত আসলে আমরা যদি ডিজাইন করে দেই, আমাদের ডিজাইন কোয়ালিটি যদি একেবারে প্রফেশনাল লেভেলেরও যদি না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারবো। এটার জন্য মূলত আমরা এই মার্কেট প্লেসে যাচ্ছি। এবং আরেকটা কারণ হচ্ছে ওইখানে কিন্তু ওই টাকার পরিমাণ একটু ভালো দেয়। অন্যান্য মাইক্রোস্টক মার্কেট প্লেস এগুলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় টাকার পরিমাণ খুবই কম দেয়, ডলারের পরিমাণ। কোনো সময় দেখবেন যে 10 সেন্ট 20 সেন্ট, খুবই কম। কিন্তু অ্যাডোবি স্টোকের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ এটা কিন্তু $1 উপরে থাকে। কোনো ক্ষেত্রে 2, 3, 4, অনেক সময় দেখা যায় জাস্ট একটা ডাউনলোডের কারণে $30 থেকে $40 পর্যন্ত দিয়ে দেয়, জাস্ট একটা ডাউনলোডের কারণে। তো এরকমও কিন্তু হয়। তো আমরা আসলে এই কিছু কারণের জন্য অ্যাডোবি স্টোকটা বাছাই করছি। এখন যে বিষয়টা আসলে সেটা হচ্ছে যে অ্যাডোবি স্টোকের মধ্যে অ্যাকাউন্ট খুলতে গেলে, তারপর এইখানে অ্যাডোবি স্টোকের মধ্যে আসলে কাজ করতে গেলে আপনাদের আসলে কিছু বিষয় মাথায় রাখা লাগবে। আমি একটা জিনিস করতেছি, আসলে এটা স্যার দিয়ে দিতেন, একটা ভিডিও আমি মূলত আপনাদেরকে প্রোভাইড করব। ওই ভিডিওর মধ্যে অ্যাডোবি স্টোকের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করতে হবে, ওই বিষয়গুলো আসলে এখানে দেওয়া থাকবে। বুঝতে পারছেন? আপনারা কিন্তু ওই ভিডিওগুলা ভালো করে দেখে ইনস্ট্রাকশন ফলো করে মূলত এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখনকার যুগে যদি আমরা যদি নিজ থেকে অ্যাকাউন্ট খুলতে না পারি, তাও আমরা ফ্রিল্যান্সার হতে যাচ্ছি, সেক্ষেত্রে যদি এতটুকু যদি আমাদের মধ্যে স্মার্টনেস না থাকে, সেক্ষেত্রে আসলে ফ্রিল্যান্সার হয়ে কাজ করাটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। তো আমাদেরকে আসলে এখানে ইনস্ট্রাকশনগুলো ফলো করে অ্যাকাউন্ট খুলতে হবে। দেখেন, অ্যাকাউন্ট খোলাটা এত ডিফিকাল্ট কোনো কিছু না। যে জায়গায় আপনার নাম দেওয়ার জন্য বলবে, ওই জায়গায় জাস্ট আপনার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, যে জিনিস জানতে চাইবে ওই জিনিসটা দিতে হবে। এখন এই জিনিসগুলোকে আমরা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে উল্টাপাল্টা কোনো কিছু দিয়েন না। যেমন ধরেন আমরা অনেক সময় যেটা করি, আমাদের নাম যেটা না আমরা ওই জিনিসটা দিয়ে দিই। যেমন ধরেন স্বপ্নের রাজকুমার, তারপর হচ্ছে এঞ্জেল সাদিয়া, দিয়ে দিলাম আর কি। আমার নাম দিতে চাচ্ছি না, দিয়ে দিলাম ওইটা। এই জিনিসটা দয়া করে কইরেন না, কারণ এখানে মার্কেট প্লেসের ব্যাপার স্যাপার আছে। আপনি যদি মার্কেট প্লেসে ভুল তথ্য দেন, মার্কেট প্লেসও কিন্তু ওইখানে বড় একটা বিতলামি করবে। সেটা হচ্ছে আপনার টাকা মূলত ফ্রিজ করে দিবে, রেখে দিবে। বুঝতে পারেন স্যার? মার্কেট প্লেস কীভাবে বুঝবে স্যার যে এটা আমার নাম না? আপনার পাসপোর্ট তো চাইবে, পাসপোর্টের মধ্যে আপনি কি স্বপ্নের রাজকুমার নাম দিবেন না। তো আপনার সঠিক ইনফরমেশন কিন্তু আপনাকে মার্কেট প্লেসের ইনফরমেশনে দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটা আসলে শুধু মার্কেট প্লেসের মধ্যে না, আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও যে মূলত এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ওইগুলোর মধ্যেও কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনারা সামনের দিকে কিছু মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন,
যেখানে মার্কেট প্লেস আপনার ওই অ্যাকাউন্টগুলো চাইবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে চাইবে যে ওইখানে আপনি যে নাম যেগুলো দিচ্ছেন এগুলো সবগুলো মূলত মিলতেছে কিনা। যখন দেখবেন একটার সাথে একটা মিলতেছে না তখনই মূলত 12টা বাজায় দিবে। বুঝা গেছে? তো আমরা এই কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবো। ইনস্ট্রাকশনগুলো এখানেও কিন্তু দেওয়া হয়েছে, আপনারা এই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করে ফলো করেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে একটু স্যারকে বলে দিয়েন, স্যারের কাছে যদি কোনো ভিডিও থাকে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে ওই ভিডিওটা স্যার দিয়ে দেন আর কি, ঠিক আছে? মানে এই ভিডিওটা আসলে কিছুটা পুরাতন বলতে অ্যাডোবি স্টক তো একটা মার্কেট প্লেসের মধ্যে অনেক কিছু আপডেট হয়, ঠিক আছে? তো এটা বলতে গেলে 4 মাস কি 5 মাস আগের একটা ক্লাসের ভিডিও। তো এই 4-5 মাসেও কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। তো স্যারকে বলে ইনশাল্লাহ স্যার লেটেস্ট কোনো যদি রেকর্ড করা ভিডিও থাকে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা ফ্রিল্যান্সারে তো আমি কিন্তু এখানে জিনিসটা দিয়ে দিচ্ছি। কোথায় আসে নাই? স্যারের অ্যাকাউন্ট কোনটা? না আসে নাই তো। হ্যাঁ, তো আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? এইখানে আসলে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, প্রথম পার্টটা একটু স্কিপ করবেন, ঠিক আছে? নাম্বার 2, প্রথম পার্টের মধ্যে এইখানে ব্যাকগ্রাউন্ড বা ফ্লুইড এগুলো নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে, যেগুলো আসলে এখানে সেল করে থাকে। আপনারা এই অর্ধেকের অংশের পর যে মার্কেটপ্লেসে কাজ করবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার A to Z প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে। একটা মাইক্রোস্টক মার্কেটপ্লেস, এই প্রসেস ফলো করে কিন্তু অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টটা খুলে ফাইল দিতে পারি, জমা দিতে পারি, ওগুলো যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আসলে প্রসেসটাও জাস্ট নাম মাত্র। আপনারা যখন এখানে অ্যাকাউন্ট খুলতে যাবেন, যা আসলে ইনফরমেশন দিতে চায় মানে বলবে ওইটা জাস্ট দিবেন নরমাল ভাবে। ডলার আসা ধীরে ধীরে বলবে, নাম দেওয়ার জন্য নাম দিবেন, ডেট অফ বার্থ দেওয়ার জন্য ওইগুলো দিবেন। এগুলো কি আমি কি করব স্যার, এটা প্রসেসটা কি? তো জাস্ট একটু এডিশনাল কথাবার্তা বলা হয়েছে, এগুলো একটু ভালো করে শুনুন। আপনার একটা অ্যাডোবি অ্যাকাউন্ট থাকা লাগবে। এখন আসেন, আপনি যখন অ্যাকাউন্ট খুলে ফেলবেন, সিস্টেম থাকা লাগবে। খোলার পর ফাইল জমা দেওয়ার জন্য আমাদেরকে কিছু সেটআপ করতে হবে। পেওনিয়ার পেপার, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমরা যদি মাইক্রোস্টক মার্কেটপ্লেস বা রিসেলেবল মার্কেটপ্লেসে কাজ করতে চাই, সেক্ষেত্রে ফাইল সেটআপ না করে দিলে কিন্তু এখানে আমাদের ফাইল অ্যাকসেপ্ট করবে না। তো আমাদের ভিন্ন ভিন্ন মার্কেটপ্লেসের জন্য কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ভাবে সেটআপ করতে হবে। তবে মাইক্রোস্টক মার্কেটপ্লেস যেগুলো, এগুলো ম্যাক্সিমাম সেটআপগুলো কাছাকাছি আছে, অল্প স্বল্প চেঞ্জেস করে দিলে আপনি অনেক মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কিন্তু একই ফাইল দিতে পারবেন। একটা হয়তো বা আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমি একটা ডিজাইন করে কি স্যার শুধু একটা মার্কেটপ্লেসে দিতে পারবো? আনসার হচ্ছে না। যদি মাইক্রোস্টক মার্কেটপ্লেস যদি আপনি ভালো 10 থেকে 20টাও যদি বাছাই করেন, এই একই ডিজাইন আপনি কিন্তু 10 থেকে 20টা সাইটে দিতে পারবেন। এখন আপনাদের এটা ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। নতুন বুঝতে পারছেন বিষয়টা? $1000 আপনি তো নামাজের টাইম হয়ে গেছে, চলেন আমরা নামাজে চলে যাই। নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ আমরা সেটআপের বিষয়টা দেখে নিব। এটা প্রয়োজন নাই, আর ওই অনুযায়ী কিন্তু আমাদের হোমওয়ার্কটা থাকবে, ঠিক আছে? বড় ধরনের ফি। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এইখান থেকে এই যে একটু খেয়াল করেন কথা বলতে এই জায়গায় আসবো, ঠিক আছে? এই জায়গায় ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, যে আসলে আমরা কিভাবে অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করব, ফাইল সেটআপ করব, এই বিষয়টা আসলে এখানে দেখতে যাচ্ছি। অ্যাডোবি অ্যাকাউন্ট বলতে ফাইল রেডি করার জন্য আসলে আমাদেরকে এখানে প্রথমত লেয়ার সেটআপ করতে হবে। এই যে একটু আগে আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছিলাম না, লেয়ারের সেটআপ করার পর তারপর আসলে আমরা অ্যাডোবি স্টকের ফাইলটা রেডি করতে পারব। অ্যাডোবি অ্যাকাউন্টে অ্যাডোবি স্টক বলে অ্যাডোবি স্টকে যে ফাইলটা জমা দিব ওটার কথা বলছি। অ্যাডোবি কর্পোরেশন অ্যাডোবি স্টকে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে সাইজটা ওরা রিকমেন্ড করে, তো এখানে আসলে আমাদের মূলত অ্যাডোবি অ্যাকাউন্ট আপ টু 4 মেগাপিক্সেল। আপনি এখানে চাইলে
প্রোফাইলটা 4 মেগাপিক্সেল মানে হচ্ছে 4 মিলিয়ন পিক্সেল। মূলত এখানে চেঞ্জ করতে পারেন, হিসাবটা হচ্ছে 8 পাসওয়ার্ডটা বিট। চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে মূলত এখানে একটা ফাইল সেটআপ করতে যাচ্ছি, ওটা আমরা চেঞ্জ করতে পারবো। তো ইলাস্ট্রেটরে গেলাম, আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দেই, সেটা হচ্ছে এইরকম যে মাইক্রোস্টক মার্কেটপ্লেস যেগুলো, বিশেষ করে অ্যাডোবি স্টক, আপনার কাছে আসলে নাম এই জায়গার মধ্যে সবগুলা ভেক্টর ফাইল আপনাকে দিতে হবে। আসলে এখানে আপনার কোনো প্রকার কোনো রাস্টার ফাইল মানে ফটোশপের কোনো ডিজাইন আপনি দিতে পারবেন মিল না, থাকবে তত কিন্তু ওরা এই সব ডিজাইন গ্রহণ করে না। অসুবিধা বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা প্রথম দিকে আসলে এখানে নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করব। এটা হচ্ছে ওয়েব মিডিয়ার কাজ, সেক্ষেত্রে ওয়েবের মধ্যে ক্লিক করব, আর এখান থেকে আমরা নামকরণ করে দিব, সেটা হচ্ছে প্রোফাইলের মধ্যে আসলে স্ক্রিনের মধ্যে আমাদের নামটা কি দেখাবে ওইটা, বা এখানে অ্যাডোবি স্টক আমাদের আসলে কোন নামে যাচ্ছে এক নম্বর ফাইল এরকম দিয়ে দিলাম। এখন আমি যে আপনাদেরকে 4 মেগাপিক্সেলের যে হিসাবটা বলতেছি, এখানে আচ্ছা ঠিক আছে, এই 4 মেগাপিক্সেলের হিসাবটা আসলে এইখান থেকে আমাদেরকে করতে হবে। 4 মেগাপিক্সেল মানে হচ্ছে 4 মিলিয়ন পিক্সেল। এটা মূলত আমরা দিব, আপনি যদি এখানে 2000 এর সাথে 2000 গুণ দেন, প্রাইমারি ইমেল অ্যাড্রেস আমরা আমাদের ইমেলের কাছাকাছি আপনি কিন্তু এখানে রেজাল্ট পাবেন। যেমন আমি যদি এখান থেকে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল দেই, অপশন পাবেন এইদিকে, আপনারা চাইলে ক্যালকুলেটরে হিসাব করতে পারেন। এই দুইটা যদি সংখ্যা আমি গুণ দেই, তাইলে এখানে প্রায় 40 লক্ষ কাছাকাছি আপনি কিন্তু রেজাল্ট পাবেন। নির্ধারণ করে দিছিলাম না, বুঝতে পারছেন? ওইভাবে আসলে জিনিসটা সিলেকশন করে দিতে হবে। আমাদেরকে এই সাইজ থেকে বড় সাইজ নিয়ে কিন্তু কাজ করতে হবে ভেরিফিকেশন মধ্যে। মূলত চাইবে মানে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। ওই কোডটা আপনাকে আবার ম্যাক্সিমাম আপনি যদি এখানে সাইজ নেন কত নিতে পারবেন? কম্পিউটারের মাধ্যমে নাম্বার ম্যাক্সিমাম হচ্ছে 25 মেগাপিক্সেল, কোডটা আসে না। ম্যাক্সিমাম কত? যার জন্য মোবাইলের মাধ্যমে এটা ট্রাই করতে হবে। 25 এখানে কত দিয়ে যদি গুণ করে মানে এখানে মানের সাথে, তাহলে 25 হবে। আপনি যখন দিবেন ভেরিফাই, ওই নাম্বার কিন্তু মোবাইলের মধ্যে যদি থাকে, যেমন এখানে 2000 না, চলে আসবে ইনশাআল্লাহ। আমি এখানে দিলাম 5000, কোডটা অ্যাড করে দিলে অ্যাকাউন্টে এখানে দিলাম ভেরিফাই হয়ে যাবে। নাম্বার আর এখানে সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস এটা দিবেন। তো এটা হচ্ছে হাইয়েস্ট লিমিট। আমরা এই লিমিটের উপরে যেতে পারবো না। এটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, আবার এটা আপনার 2000 বাই 2000 এর নিচেও কিন্তু এখানে নামতে পারবো না। আবার আরেকটা বিষয়, যেমন এখানে আপনাদেরকে একটু ট্রিক্স দেখাই। ওইটা যেমন ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কখনো কি হয়ে যায়, হ্যাক হয়ে যায়, যাতে মূলত এখানে আপনি এটা দিয়ে কি করতে পারেন জিনিসটা। আচ্ছা, এই দুটো কি দেওয়া যাবে? এখানে ল্যাঙ্গুয়েজ যেটা, এটা ইউনাইটেড স্টেট থাকবে, কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই, যেরকম আছে এরকম রাখেন। এই দুটো মান কি দেওয়া যাবে? সাইন ইন এন্ড সিকিউরিটির মধ্যে গিয়ে এই যে আমাদের পাসওয়ার্ড আছে, আমরা এখানে আসতেছি বেসিক্যালি আমাদের চিন্তা করে বলেন অথেন্টিকেশন এটা অন করার জন্য। আপনি এটা অন করে দিবেন। বেসিক্যালি আমরা ভেরিফাই ম্যাক্সিমাম কত? ভেরিফাই উইথ এসএমএস এই দুটো অন করে দিতে পারি। দুটো গুণ করলে কত হয়? এখানে জিনিসটা লগইন করতে যাই, এটা অন করে 25 এর উপরে নাকি নিচে? সেক্ষেত্রে আসলে এখানে কি করবে? তাহলে এটা দেওয়া যাবে? ভেরিফিকেশন চাইবে। স্যার আমাদের কাছে চাই না কেন? কারণ আমরা এখানে জিমেল এর মধ্যে একবার অলরেডি কি করছি, ভেরিফাই করছি। আর জিমেল ভেরিফাই করা মানে হচ্ছে মূলত এখানে মোটামুটি সবগুলা জিনিসই ভেরিফাই করে নেওয়া। কারণ এটা তো ওইটা 25 এর ও কিন্তু অ্যাক্সেসটা চায় নাই। আমরা বুঝতে পারছেন বিষয়টা? অন করে দিব, মানে আমাদেরকে হিসাবটা কিছুটা এরকম করতে হবে আর কেউ কি করতে পারবে না। তো আপনি যদি সেফলি কাজ করতে চান, মানে এরকম ভাবে বারবার হিসাব করবেন না, রেগুলার বেসিসে সেফলি কাজ করবেন, লাগবে সেক্ষেত্রে 3000 এর উপরে 4000 এর ভিতরে যে কোনো একটা সাইজ দিলে হবে। সাপোজ আমি 3500 দিয়ে কাজ করতেছি, মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে 3500 এর জন্য, জাস্ট ভেরিফিকেশনের জন্য। তবে এক্সট্রা একটা মূলত এখানে 3500 সফটওয়্যার এখানে রেখে কাজ করা, এটা দিয়ে মূলত আপনি রেগুলার বেসিসে কাজ করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম আসলে ইনস্টল করবে না। ভেরিফিকেশন করব। ডিলিট কি দিব আমরা? তারপর এখানে যদি আসেন ডাটা প্রাইভেসি সেটিংস, এইখান থেকে যে একটু আগে বলছিলাম, যদি আপনার দুইটা অ্যাকাউন্ট থাকে, মনে হয় তাহলে অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন দেওয়া লাগবে। এর নিচের দিকে আসলে এই যে ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, কারণ এটা থাক অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু এইখান থেকে কি করতে পারবেন, অ্যাকাউন্টটা প্রিন্ট হচ্ছে না। ডিলিট করতে যদি আমাদের বলবেন প্রিন্ট করা লাগতো, সেক্ষেত্রে এটা ওখানে একটা কারণ থাকবে যে আমার দুইটা অ্যাকাউন্ট আছে, যেহেতু এটা কোনো প্রকার কোনো প্রিন্ট আউটের কাজ না, এটা যেহেতু ওয়েব মিডিয়ার কাজ, ক্লিক করে যদি আপনি সেজন্য আমরা ব্লিক ছাড়া এখানে কাজ করব। কি হয়ে যাবে? কালার মোড আরজিবি থাকবে, তবে ডিলিট করার রাস্টার ইফেক্ট এখান থেকে আমরা মূলত দিব হচ্ছে 150। আবার আপনি অ্যাকাউন্ট খুলতে ক্রিয়েট ডকুমেন্টের মধ্যে ক্লিক করে আমরা কিন্তু এখানে একটা ডকুমেন্ট তৈরি করে নিব, ঠিক আছে? ডিলিট যে হইছে, আর আমরা এখান থেকে লেয়ার প্যানেলটা বড় করে রাখব। ভিতরে করলে সে কি হবে? এটা বড় করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 3 ডটের মধ্যে ক্লিক করব। এটা জাস্ট দেখার জন্য প্যানেল অপশন, আপনি সাপোজ এখানে আদার্স দিলেন, তো এই জিনিসগুলো একটা করা মান যাবে, দিয়ে দিলেন সাপোজ 60, করতে পারবেন এন্টার, নাকি পারবেন না? দেখবেন এখানে লেয়ার প্যানেল সবকিছু বড় করে দেখাবে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্য বাসায় থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের শেপ দিতে হবে। যেটা করবেন, যেমন আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল দিবেন, স্ট্রোকটা তুলে দিবেন, যেমন ড্যাশবোর্ড, আর এখান থেকে এই যে টান দিয়ে একবারে আর্টবুট বরাবর
মানে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি প্রতিদিন কত একটা ডলার ব্যাকগ্রাউন্ডে শেপ নিব। এখানে আর্টবোর্ডের বাইরে এখানে কোনো কিছু রাখা যাবে না, হিসাব দেখাবে, ঠিক আছে? আর এখানে আপনি দেখতে পারবেন যে এটা আপনারা কিন্তু মনে রাখবেন, বছরে আপনার কত টাকা ইনকাম হচ্ছে। আর্টবোর্ডের বাইরে কোনো প্রকার কোনো লাইনও রাখা যাবে না। যেমন আপনি এরকম একটা লাইন রেখে দিয়েছেন, কিন্তু এই লাইনের তো কোনো কালার নাই, দেখা যাচ্ছে না। দেন তাহলে কিন্তু এখানে এটা যদি আপনি দিয়ে দেন আপনার এই ফাইলটা রিজেক্ট হয়ে যাবে, জুড়ে কত টাকা ইনকাম হইছে। যার জন্য আপনি যখন এখানে কোনো কিছু দিয়ে মূলত কমপ্লিট করে ফেলছেন, মানে এখন আপনি জমা দিতে যাচ্ছেন, এই জিনিসটা এখানে দেখা কমপ্লিট ওয়াইতে প্রেস করে দেখে নেবেন, মিনিমাম মানে আউটলাইন মোডে গিয়ে একটু দেখে নেবেন, চেক করে নেবেন যে কিন্তু আপনি এখান থেকে উইন্ডো এখানে বাহিরে কোনো কিছু আছে কিনা, যদি থাকে সিলেকশন করে তাহলে এখানে ডিলিট করে দিবেন, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? এখান থেকে ডাউনলোড হচ্ছে না হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কোনো প্রকার কোনো লেয়ার লক করে রাখা যাবে না, এখানে কোনো প্রকার কোনো লেয়ার হাইড করে রাখা যাবে না, একটার পর একটা ক্রমান্বয়ে ডাউনলোড, কোনো লেয়ার লক করে রাখা যাবে না, যেগুলো ডাউনলোড কোনো লেয়ার হাইড করে রাখা যাবে না। আর্নিং বেশি যে ফাইলগুলো আপনি যদি দেখাবে, মানে এই কোনো লেয়ার লক করে বা হাইড করে রাখেন, দেখাবে আর কি, আপনার ওই ফাইলটা নেবেন না। আপনি যদি এখানে একটু আসেন, এই যে বুঝতে পারছেন? কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এই যে কিছু রেস্ট্রিকশনের কথা বলতেছি, এগুলো আপনাদেরকে অনেক ভালো করে কিন্তু ফলো করা লাগবে। শো করবে। আমার যদি এই কথাগুলোর মধ্যে একটা মিস আউট করেন, ভুলবশত যদি একটাও যদি এখানে মূলত করেন না, অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনার এই সম্পূর্ণ ডিজাইনটা রিজেক্ট করে দিবে। অ্যাড্রেসটা কি স্যার সঠিক নিবে না, মানে কষ্টটা মাটি হয়ে যাবে। ভোটার আইডি কার্ড, তো যার জন্য আসলে এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আর মনে রাখার জন্য ওটার জন্য শুরুর দিকে বলছিলাম লেখার জন্য ওইরকম ভাবে জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। বাসায় গিয়ে কিন্তু ভিডিও একটু দেখে দেখে লিখে নিন, ভালো হবে। তো এখানে আমি তিনটা জিনিস বলছি, একটা হচ্ছে বাহিরে কোনো কিছু রাখা যাবে না, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে কোনো লেয়ার লক করা যাবে না, এখন আসেন পেমেন্ট, কোনো লেয়ার হাইড করা যাবে না। পেমেন্ট মেথড বুঝতে পারছেন বিষয়টা? যেটা করবেন সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কোনো প্রকার কোনো পিকচার, কোনো প্রকার কোনো এইখানের ইফেক্টের কাজও দেওয়া যাবে না। জিমেইল দিয়ে আমরা মূলত কি করব, কোনো প্রকার কোনো পিকচার দিতে পারবেন না, যদি আপনার একই জিমেইল কোনো প্রকার কোনো ইফেক্টের কাজও দিতে পারবেন যে যেমন ধরেন আপনি না, বিকাশ ওইটা কিন্তু রাস্টার গ্রাফিক্স হিসেবে গণ্য করব। পেমেন্ট করার জন্য আপনার বিকাশ নাম্বার লাগবে না, হয়তোবা বিকাশ নাম্বার দিলে মূলত যার কাছে বিকাশ নাম্বার দিবেন উনি বিকাশ নাম্বার টাকা পাঠিয়ে দিলে হয়ে যাবে। পিকচার তো স্যার দিতে হবে, তো এইখানে না এখানে পিকচার দিব না, তো পিকচারের জায়গায় আমরা অন্য কিছু দিব। ওটা দিয়ে যদি স্ক্রিন অ্যাকাউন্ট কি দিব এটা একটু পরে দেখতে পারবেন, জিনিসটা ভেরিফাই করেন। বুঝতে পারছেন বিষয়টা? এখানে জাস্ট জিনিসটা বসায় তবে দিবেন, এই যে বিষয়গুলো বলতেছি আপনাদেরকে এগুলো দেওয়া যাবে, বসায় দিয়ে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ। এখন আসেন আমরা ডিজাইনের ভিতরের যে তথ্যগুলো ইনফরমেশন ওইগুলোর ক্ষেত্রে আসি, লেখাগুলোর ক্ষেত্রে। যেমন ধরেন এখানে আপনারা এমন কোনো কিছু দিবেন না ডিজাইনের মধ্যে, এটা দিয়ে স্কিল অ্যাকাউন্ট হতে পারে এটা আইকন, হতে পারে এটা কোনো প্রকার কোনো ইনফরমেশন, যে ইনফরমেশন বা যে জিনিস আসলে অন্যের মালিকানা, সেভ চেঞ্জেসের মধ্যে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ মানে যেটার মালিক আপনি হয়ে যাবে, মানে এই পেমেন্ট মেথডটা আমরা এখানে যেটা মালিক অন্য কেউ। যেমন ধরেন আপনি ফেসবুকের লোগো ব্যবহার করছেন, আর এখানে একটা বিষয় ফেসবুক কি আপনার, টেক্সট আপনি যে লোগো ব্যবহার করছেন এটা কি পারমিশন আপনি দিবেন? আমরা যদি এখানে এই যেমন ধরেন আপনি মূলত এখানে ডিজনির একটা লোগো ব্যবহার করছেন, আমরা করব অ্যাডোবি স্টোরের ডিজনি মধ্যে, চিনি তো এখান থেকে আসলে চিনি না 30% টাকা কেটে এইটার পারমিশন কি আপনি নিছেন? যেমন আপনি $20 ইনকাম করলে নেন নাই তো, $20 30% আপনি নাইকির লোগো ব্যবহার করছেন, আপনি অ্যাডিডাসের লোগো ব্যবহার করছেন, সাপোজ ধরেন হচ্ছে এগুলো তো এক একটা ব্র্যান্ড, ওদের ব্র্যান্ড আপনি মূলত এখানে আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতেছেন, এখানে মূলত উইদাউট এনি পারমিশন, জিনিসটা কেটে দিবেন, মানে যে জিনিসটা অ্যাডোবি স্টক এলাও করে না, কেটে দিবে। এখন $20 মধ্যে অ্যাডোবি স্টক মূলত এই প্রকার কোনো প্রকার মানে এগুলা রিস্ক নিতে চায় না, না, যার জন্য আমাদেরকে ওই জায়গার মধ্যে ডেমো ইনফরমেশন দিতে হয়, দামি ইনফরমেশন দিতে হয়, টেক্সট ফর্মের মধ্যে এখানে যেগুলো দেখতে মনে হয় যে এটা বাস্তবিক না, উল্লেখ করে বলে দিবেন। বুঝতে পারছেন? আপনি কোনো ইউএস রেসিডেন্সিয়াল তো না, আমাদেরকে এই কয়েকটা বিষয় মাথায় রাখা লাগবে। আমরা এই কয়েকটা বিষয় মাথায় রেখে এখানে ডিজাইন লেয়ার সেটআপ করব, ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের ফাইলগুলো কিন্তু ওরা গ্রহণ করে বাহিরের কান্ট্রিগুলোতে এখানে সিটিজেন, সেক্ষেত্রে এখানে আমাদেরকে এটা পে করতে হবে না। তো চলুন আমরা একটা ডিজাইন ওপেন করি। আপনাদেরকে ফ্লায়ার ডিজাইন করানো হয়েছিল, এগুলো ফলো করতে হবে। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি ফ্লায়ার ডিজাইন দেখাতে চাচ্ছি কারণ ফ্লায়ার ডিজাইন লেখার পরিমাণ অনেক বেশি, স্টেপ বাই স্টেপ করতে হবে, এটার জন্য আসলে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? বলার অনেক কিছু আছে, কিন্তু বাদবাকি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু লেখার পরিমাণও বেশি থাকে না, সেটআপগুলো আসলে বেশি দেখানোও যায় না। জি, সেম মেল দিয়ে অ্যাডোবি অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে?
এই যে এখানে মূলত অনেকগুলো ভিডিও আছে। এটা আচ্ছা, এটা তো পিকচার। এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে? এই যে একেবারে এখান থেকে শুরু করে কিভাবে কি করবেন, কোন জায়গায় যাবেন, ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই যে কি করবেন না করবেন, আচ্ছা, সেগুলো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা চাইলে একটা ভেরিয়েন্ট রাখতে পারি, কালার ভেরিয়েন্ট। আবার চাইলে আমরা কিন্তু এখানে দুইটা কালার ভেরিয়েন্ট রাখতে পারি। পারা যাবে না? তো আমি প্রথমত একটার সেটআপ করে দেখাই। সেটআপ করার পর কালার চেঞ্জ করা ইজি, ঠিক আছে? কিন্তু কালার চেঞ্জ করে সেটআপ করাটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাবে, সময় নেবে আর কি। তো আমরা সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা যেটা করব, প্রথম দিকে আসলে এখান থেকে এটার ওই আগের মতো করে, ঠিক আছে, লেয়ার প্যানেলটা একটু বড় করে দিব। যেমন ধরেন এখান থেকে আমি 60 আর এটা করার পর স্যার তারপর কি করব? এখান থেকে তারপর মোটামুটি আমাদের বাকি যত কিছু আছে ডিজাইন ব্যতীত শেষ। মানে এই কয়েকটা জিনিস সবগুলা ডিলিট করে দিব। কয়েকটা জিনিস বলতে প্রথমত হচ্ছে আমাদের ইনফরমেশন সবগুলো ঠিকঠাক মতো দিব। শুধু আমাদের এখানে কি থাকবে? হচ্ছে এখানে আমাদের এখানে অ্যাড্রেস, আর ডিজাইনটা সিলেকশন করে এখান থেকে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, তারপর যখন এখানে টেক্সট ইনফরমেশন ফিল আপ করে দিব ক্লিপিং মাস্ক, তখন কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা রেডি। আমরা এখন আমাদেরকে এখানে ফাইল কিছু আপলোড বিষয় করতে পারবো, মাথায় রাখতে হবে। যেমন এখানে যদি আমরা আসি, এখানে এই যে দেখেন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই তো? আমরা লেখাগুলোকে গ্রুপ করব। যেমন এটা হেডলাইন, এগুলা সিলেকশন করব, সিলেকশন করে গ্রুপ। এগুলা হচ্ছে সাব হেডলাইন থেকে আসলে ওই পেআউট যেমন এটা একটা, আচ্ছা এগুলা একসাথে গ্রুপ করা আছে নাই এখানে। আনগ্রুপ আর এখানে আপনি কোন ফাইল কয়বার ডাউনলোড হয়েছে, কিরকম হয়েছে এটাও দেখতে পারবেন না, কারণ কোনো ফাইল ডাউনলোড হয় নাই, ঠিক আছে? আমরা চলে আসবো এইখানে, এটা আমাদের প্রয়োজনীয়, ঠিক আছে? সাব হেডলাইন। ড্যাশবোর্ড তো এটা আমাদের সচরাচর লাগে। ড্যাশবোর্ডের মধ্যে আমরা গ্রুপ করেন কন্ট্রোল, কত তারিখ কি ইনকাম করছে এগুলো দেখব। এগুলা ইনসাইটস এর মধ্যে গিয়ে আমরা আসলে আরো ব্রিফলি জিনিসটা দেখতে পারি, মানে ছোট ছোট লেখা। তারপর কন্ট্রিবিউটর অ্যাকাউন্টস এর মধ্যে এগুলো আরেকটা গ্রুপ হবে। ইনফরমেশন যেগুলো আছে এগুলো সবগুলো সেট করব, ঠিক আছে? এগুলো আইকন না, এগুলো এখান থেকে সেট করে দিব। আর এখান থেকে লার্ন এন্ড সাপোর্টের মধ্যে যদি যাই, আপনি যে যে গাইড চাচ্ছেন এখানে শুরু করার জন্য একই রকম জিনিসপত্র আমরা কি করতেছি, গাইড আসলে এখানে দিয়ে দিচ্ছে, গ্রুপ করতেছি। অ্যাডোবি স্টোর কন্ট্রিবিউটর, আচ্ছা এগুলো একসাথে জোড়া লাগানো আছে, টিউটোরিয়াল ভিডিও এগুলা দেখতে পারেন। তাহলে এগুলো গ্রুপ করে রাখি আপাতত। এখানে অনেক ডাউনলোড তো আইকন, তাই তো আসলে দূর হবে। এটা আসলে আমাদের পরবর্তী ক্লাসের ক্ষেত্রে লাগবে। মানে সহজ যদি হিসাব আপনাদেরকে বলি, দেখে শিখতে একই ধরনের জিনিস আমরা গ্রুপ করে রাখি। এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন আপনি যদি বুঝতে পারছেন বিষয়টা, কিছু ইস্যু কিছু জিনিস এখানে পাবেন। আইকনগুলো একসাথে থাকবে, কালেকশন ইনফরমেশন, লেখাগুলো একসাথে থাকবে, এআই ইনফরমেশন এবং শেপগুলো একসাথে থাকবে। যেমন ধরেন এখানে আর্টিস্ট নেম, আচ্ছা এই সবগুলো আইকন গ্রুপ করেন, ঠিক আছে? এগুলো কন্টাক্ট ইনফরমেশন না, বুঝতে পারছেন? সিলেকশন করেন, গ্রুপ করেন। আচ্ছা এই যে গ্রুপের শর্টকাট কি? সাপোর্টেড ফাইল ফরম্যাটস, কন্ট্রোল এখানে আসেন, এখানে এটা তো লোগো, যদি হেয়ারের মধ্যে ক্লিক করেন লোগো এখানে আমরা গ্রুপ করে রাখবো, ইলাস্ট্রেশন এগুলো হচ্ছে কমপ্লিট ফাইল লোগো ফরম্যাট। আর এখান থেকে গ্রুপ করেন কন্ট্রোল, এখানে ক্লিক করে কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতে ঠিক আছে? পারবেন। চ্যাট পেজ এরকম ভাবে গ্রুপ করে রাখতে পারবেন জিনিসগুলো। কিন্তু কোনো এক যদি আচ্ছা এখন ইনফরমেশনের ক্ষেত্রে কিছু বিষয় বলি, এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে এখানে এই যে কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে পেজ বেশি ফাইল রিজেক্ট হওয়ার পিছনে যে বড় বড় রিজন থাকে, তাদের মধ্যে একটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে তথ্যগুলো সঠিকভাবে না দেওয়া। অনেক সময় আমরা যেটা করি, যেমন নাম্বারের জায়গায় এখানে আমরা 0 1 2 3 4 5 6 7 এরকম নাম্বার দিয়ে দিই, বা যেমন 0 1 7 5 6 এরকম করে র্যান্ডম ভাবে নাম্বার দিয়ে দিচ্ছি আর কি, মানে জানি না কার নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো আসলে অ্যাডোবি স্টোর গ্রহণ করে না। আসেন অ্যাডোবি স্টোর যখন দেখবে যে আসলে এখানে বাস্তবিক কারো নাম্বার আপনি মূলত এখানে দিয়ে দিচ্ছেন, কি করব সেই ক্ষেত্রে আসলে ওই ফাইলটা ওরা রিজেক্ট করে দেয়। শুধু এটা নাম্বারের ক্ষেত্রে না, করার জন্য এখানে এটা ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে, এটা অ্যাড্রেসের ক্ষেত্রে, এখানে আপনি হুট করে এটা আসলে এখানে যেমন ধরেন ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে আসলে ওই একই জিনিস ফলো করে। তো আমরা এখানে যদি নাম্বার দেই, নাম্বারের জায়গায় 00 দিতে হবে, যেরকম এখানে সার্চ দিছে, ওই টেক্সট বুঝতে পারছেন বিষয়টা? আর এখানে এই যেমন ধরেন অনেক সময় আমরা যেটা মিস্টেক করি, ইনফরমেশন দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এই যে এখানে 00 দেখতেছেন, সবগুলো জিনিস দিয়ে তারপর এখানে আসতে হবে। এই ধাপে কিন্তু আমরা এতগুলো জিনিস করার পর তারপর আসবো। এই যে এখন আসলাম, আপনারা অনেক সময় দেখবেন
এখানে অনেকেই ডিজাইনের মধ্যে www.website.com নিউ মানে হচ্ছে যে ফাইলগুলো আপনি করতে এখন আপলোড দেন যেমন ধরেন @gmail.com এগুলো শো করবে। এই টাইপের লেখা ভুলেও ব্যবহার করা যাবে যে ফাইলগুলো আপনি আপলোড করে দিয়েছেন বিশেষ করে www. এবং লাস্টের দিকে .com বা @gmail.com এগুলো ট্রেডমার্কের ভিতরে পড়ে। রিমাইন্ডার বলতে যে ফাইলগুলো আমাদের একটু অসুবিধা আছে আপনারা এগুলো ব্যবহার না করে your email address here অথবা your website address here এরকম ভাবে লেখা দিয়ে দিতে হবে যেরকম আপনারা এইখানে দেখতে পারতেছেন। যে ফাইলগুলো ওরা গ্রহণ করে বুঝতে পারছেন বিষয়টা? যদি কেউ ডিজাইনের মধ্যে এগুলো দিয়ে থাকেন এগুলো চেঞ্জ করে দিতে হবে আপনাদেরকে। যেমন ধরেন এইখান থেকে উনি দুটো ফাইল দিবেন আর অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাড্রেসটা এরকম ভাবে দিতে হবে যেমন your address, your street address, your business location goes এইভাবে here। কিন্তু যে ফাইলগুলো অ্যাকসেপ্ট করছে এইভাবে জিনিসপত্র দিয়ে যদি আপনি এখানে ইনফরমেশন সাজান সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের ডিজাইন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে। আর যেগুলো বুঝা গেছে অ্যাকসেপ্ট বিষয়টা? হয় না কেন অ্যাকসেপ্ট হয় না এটা কি ক্লিয়ার? এটার কারণ কিন্তু এদিকে বলা থাকবে এই যে এখন আসেন আমরা সাধারণভাবে কিছু কাজ কেন ওরা করব। জিনিসটা গ্রহণ করে না। প্রথমত এইখান থেকে এই যে হেডলাইন যেটা লোগো সবার উপরে থাকবে র‍্যান্ডম ভাবে কনসিডার ইওর ভেক্টর লোগো সবার উপরে আওয়ার রিভিউ উই ফাউন্ড ডাবল ক্লিক করে এটা নামকরণ করে দেব হচ্ছে লোগো, ঠিক আছে? আর এখানে নামকরণটা করতে হবে করলে ভালো। প্রথম লেটার বড় হাতের বাদ বাকি লেটারগুলো ছোট হাতের স্পেলিং মিস্টেক করে মানে হচ্ছে এখানে স্পেলিং মিস্টেক ডিজাইনের মধ্যে না এমন করলে কিছু ভালো, আছে যেটা মালিক ঠিক অন্য আছে? কেউ। হেডলাইন বুঝতে পারছেন? হেডলাইন আমরা লোগো নিচে নিয়ে আসব। কেউ মানে অন্য কোনো যে কিছু লোগো আসলে আমরা যেখানে আছে এটা ব্যবহার ঠিক করতে পারবো নিচে না যা এখানে আমরা তৈরি নামকরণ করেন নিজে থাকতে হেডলাইন, ঠিক আছে? জি আর বাদ বাকি সব লেখাগুলো সিলেকশন করেন হেডলাইন সহ লোগো বাদে। আমি পিকচার দিব না। বুঝতে এই পারছেন? যে এগুলা গ্রুপ করেন Adobe কন্ট্রোল Stock এর মধ্যে ফাইল আপলোড জি। দেওয়া বা মার্কেটপ্লেসের মধ্যে ডাবল ফাইল ক্লিক আপলোড করে এটা দেওয়ার নামকরণ restriction করা আছে। হচ্ছে টেক্সট। অনেক নিয়ম কানুন মেনে কিন্তু এই আমাদের সবগুলা ফাইল আপলোড লেখা না আর এই নিয়ম কানুন সবগুলাই তো লেখা এখানে, ঠিক আছে? যে হাইড করে দিলে সব লেখা চলে যাবে। মেনে কিন্তু আমাদেরকে আগে তো ফাইল এগুলা গ্রুপ করে নামকরণ করব কি ওটা হুট করে দিয়ে দিবেন টেক্সট। নিয়ে নিবেন। আবার যদি পারেন এই যে যেমন ধর এগুলা হচ্ছে ফাইল রেডি কন্টাক্ট করে একটা নিয়ম ইনফরমেশন আছে, প্রসেস আছে। যদি এগুলা নামকরণ করে দিতে পারেন আমাদের কন্টাক্ট সবাইকে follow ইনফরমেশন করতে তাহলে হবে। আরো ভালো হয় আর কি। যদি আমি যে প্রসেসটা বলবো এখানে একটা এই প্রসেস থেকে যদি একটু 19 থেকে জিনিস 20 আমরা করেন মিস করছি এই যে আপনার ফাইল এটা এখানে গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিব, বুঝতে পারছেন? ঠিক আছে? তাই আমাদেরকে তারপর আসলে এইগুলো এখানে হচ্ছে আইকন যেভাবে এই যেমন বলবো ধরেন ওইভাবে আইকনের কিন্তু এইটা কি এই করতে জায়গায় হবে? নিয়ে আসেন ডাবল ক্লিক ফাইল করেন এইখান ready থেকে করে নামকরণ তারপর করেন upload করতে হবে। রিলিজ এর মধ্যে icon, যদি ক্লিক করেন যে ফাইলগুলো সবগুলা আপনি নিয়ে শেপ দিয়েছেন একসাথে গ্রুপ করা ওই লাগবে। ফাইলগুলো কিন্তু এখানে শো তো করবে, শেপ একসাথে গ্রুপ করেন। বুঝতে পারছেন? তবে এটা আরেকটা বেশি বিষয় শেপ দেখাবে না। গ্রুপ করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের যে শেপ এটা ব্যাকগ্রাউন্ডের শেপ না দেখাবে এই ব্যাকগ্রাউন্ডের শেপটা সবার নিচে থাকবে। ড্যাশবোর্ডের নিচের দিকে থাকবে, ঠিক এটা আছে? যেহেতু এখানে All এর বেসিক মধ্যে সেটআপের করা ভিতরে দেখাচ্ছে। আছে আমি বেসিক তার সেটআপ মানে থেকে এখানে বের কোনো করে ফাইল নিয়ে নাই। আসবো, ঠিক আছে? তবে এখানে আর যদি যেমন আপাতত 200 টা ফাইল আমাদের আপলোড এই করছেন, Adobe 200 টা Stock ফাইল ফাইলের আপলোড জন্য করে বেসিক দিছে, সেটআপ লাগবে না। এখানে 200 দেখাবে। বেসিক সেটআপ ছাড়া আর কিন্তু নিচের আমরা দিকে আপনার Adobe Stock ফাইলগুলো এর লিস্ট কাজগুলো আকারে করব, একটার ঠিক পর আছে? একটা বেসিক সেটআপ শো করবে। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে বুঝতে লাগবে, পারছেন? আপাতত লাগতেছে এটা ক্লিয়ার? এখান থেকে এটা নামকরণ করব ব্যাকগ্রাউন্ড যেরকম এখন এখানে আছে আসেন আর আমরা কি একটু বিজি আছে না আপলোড ফাইলের মধ্যে যাই। এই যে আর এখান এখানে থেকে আমরা যে পিকচার upload যেগুলো দেখতে এই যে পারতেছি। পিকচারগুলো তো আমরা দেখতে পারতেছি ক্লিক করলে দেখেন আমরা এখানে পিকচারগুলো যেমন ধরেন যে কোনো একদিকে রাখতে পারি আর বাদ বাকি যে শেপ যেগুলো আছে একটা ওই হচ্ছে শেপগুলো transparent সিলেকশন PNG, করে গ্রুপ মানে করে PNG দিতে পারি। পিকচার তো আমরা চিনি। PNG যে পিকচার এখানে যে শেপ যেগুলো আছে এক এক করে শিফটের মধ্যে প্রেস করে এগুলা আমরা কিন্তু কোনো PNG সিলেকশন করতেছি গ্রুপ করেন কন্ট্রোল জি তারপর হচ্ছে ইমেজ ডাবল ক্লিক করে নামকরণ করেন জেপিজি পিকচার দিতে পারেন। shape। তবে ওইটার ক্ষেত্রে মূলত এখানে ঠিক আছে? অনেক নিয়ম কানুন যেটা এই দুইটাকে গ্রুপ করবেন, ওই একই ধরনের গ্রুপ কিন্তু করে এখানে নামকরণ নিয়ম কানুন করবেন, চলে আসবে। পিকচার যেটার জন্য আসলে এখানে আমরা যদি অযথা পিকচার দেই যেমন মোবাইল দিয়ে ক্যামেরা তুলে দিয়ে দিলেন আর সবার শেষে রিজেক্ট করে পিকচার দিবেন, যেগুলো আছে প্রয়োজন নাই। আমরা এই যে ভিডিও এখানে কোনো এখানে ক্লিপিং মাস্ক করার এই যে ভিতরে একটা পিকচার আছে না যার জন্য এখানে আমরা ভিডিওটা এখানে এটা ডিলিট করে দিব দিলাম না। এই যে এটার আমরা ভিতরে যেটা ক্লিপিং দিব মাস্ক সেটা করার হচ্ছে ভিতরে যে পিকচার যেটা এই 3 নম্বর যেটা ওটা ডিলিট করে দিব এটা আমাদের পিকচার ছাড়া তো ভালো দেখাচ্ছে না ভেক্টরের মধ্যে ক্লিক করলে এই যে ভালো ভিতরে আমরা দেখাচ্ছে? অনেকগুলো অপশন পাচ্ছি না তাহলে আমরা একটা কাজ করব অনেকগুলো জিনিস পিকচারের দেখাচ্ছে। জায়গায় আমরা একটা প্যাটার্ন তো দেব এইগুলা আমাদেরকে ফলো করতে প্যাটার্ন হবে। দেওয়ার জন্য আমরা এখানে প্রথমত আমরা যে যেমন ফাইলটা ধরেন দিব এরকম একটা শেপ ওই নিব ফাইলটার প্যাটার্ন তো size আমরা option দেওয়া করতে শিখছি হলে নিচে থাকতে হবে। তো এবার ফাইলটার শিখছি size না আমরা কি থাকতে প্যাটার্ন হবে? খুবই 45 সাধারণ একটা দিয়ে প্যাটার্ন ডিজাইন করে নিচে দেখাবো থাকবে। এটা যেমন হচ্ছে সোয়াচ একটা প্যানেলে বসাবো। গিয়ে আমি এখানে একটু ডার্কার দ্বিতীয় কালার বিষয় রাখলাম হচ্ছে ঠিক যে আছে এখানে আমরা ইপিএস ফাইল এটাকে দিতে কপি পারবো করলাম এআই ঠিক ফাইল দিতে পারবো বা এরকম এসপিজি ফাইল এটাকে এই একটু তিনটা ফাইল থেকে যে কোনো একটা ব্রাইটের টাইপের কালার দিলাম তিনটাই ভেক্টর দুটোকে সিলেকশন করে আবার কপি করলাম দিতে পারবেন না তারপর এটাকে এরকম ভাবে আমরা ঘুরিয়ে এআই ফাইল দিলাম সেভ করি না মেইন ফাইল ওই মেইন ফাইলটা লাগায় দিব এরকম আর এখানে এই জিনিসটা তৈরি করার পর টান দিয়ে যদি সোয়াচ প্যানেলে ছেড়ে দেন এই প্যাটার্ন হয়ে গেছে ভেক্টর তিনটার ক্ষেত্রে এখানে সাইজের একটু ব্যবধান আছে এই যে আর প্যাটার্ন ইউজ করার সিস্টেম হচ্ছে যেমন আমি এই শেপের ভিতরে পিকচারে যে শেপ ছিল না ক্লিপিং মাস্ক কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার এটা সিলেকশন করে এই যে প্যাটার্নের মধ্যে ক্লিক করব প্যাটার্ন চলে আসবে আপনি ওপেন করতে পারবেন না
এই যে সিলেকশন করে প্যাটার্নের মধ্যে ক্লিক করব, এই যে প্যাটার্ন চলে আসতেছে না, অনেক জায়গায় জিনিসটা চলে অ্যাক্সেস আসতেছে। করা যায়, প্যাটার্নের সাইজ যদি বড় হয়ে যায়, করা ছোট করতে গেলে প্যাটার্নের এই যে লেয়ার যেটা সব টার্গেটের মধ্যে ক্লিক করে সিলেকশন করবেন, ওইটাই তফাৎ। রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে এখান থেকে যে স্কেল। কোনো একটা ফাইল দিতে পারি। তো শুধু প্যাটার্ন আমরা বড় ছোট করব, এখানে আরেকটা বিষয় হচ্ছে শুধু এইটা অন করে আমরা রাখবো, যে ট্রান্সফর্ম আউটপুটটা প্যাটার্ন, ব্যবহার বাদ করব, বাকি অপশনগুলো এই আউটপুটের সাইজ থাকতে হবে মিনিমাম করে হচ্ছে 4 MP, মানে 4 প্রিভিউটা অন করে মেগাপিক্সেল। দিবেন, আর এখান maximum থেকে হচ্ছে ইউনিফর্ম 25 MP, মানে পার্সেন্টেজ 25 কমায় দিলে মেগাপিক্সেল। প্যাটার্নটা স্যার আউটপুট কি করব স্যার, কি ছোট ব্যবহার হবে। করব আউটপুট? আমরা আছে? ডিজাইন দিব না, এরকম ভাবে প্যাটার্ন বড় ছোট করতে পারবো না। কিভাবে এরকম ভাবে আমাদের পিকচারের যে আমরা লেয়ার দিব ওইখানে কি এরকম ভাবে সেটআপ করতে পারবো না? সার্চ করেন, পারা যাবে। এই যে সবার শেষে যেটা করব, এই যে এটা কিন্তু ক্লিপিং Adobe মাস্ক Stock করার এর জন্য একটা মূল শেপ তো website। নিব, ভিতরে যান, ওই শেপটা সবার যাওয়ার পর উপরে এখান থেকে দিয়ে লিখে সার্চ করলাম হচ্ছে সবগুলা suppose সিলেকশন করে Fire। মেক ক্লিপিং মাস্ক, শেষ, আমাদের লেয়ার এই যে। সেটআপ শেষ। আমরা এখানে যে এরকম ভাবে ডিজাইনগুলো লেয়ার দেখতে সেটআপ পাচ্ছি, করা যাবে না, এখানে কি শুধুই ডিজাইন দিছে? করতে পারবো না আমরা। না, এখন আপনি যদি এখানে এখানে দুইটা mock-up কালার দিতে করে চান, জিনিসটা দেখেন দিছে। কালার দেওয়া mock-up খুব এর যে মানে ফাইলটা এখন স্যার, কত এটা ইজি, কি স্যার পিকচার না, এটা জাস্ট এটাকে পিকচার না। কপি করে এইদিকে নিয়ে গেলেন, এখানে এই সম্পূর্ণ নিয়ে যাওয়ার পরে যে জিনিসটা সম্পূর্ণ vector, ডিসটা সিলেকশন জিনিসটা কি? করার পর উপরে Vector। আপনি একটা অপশন আর পাবেন এই যে নিউ এখানে কালার এই আর্ট mock-up ওয়ার্ক, করার জন্য এই যে যে ছোট্ট আর্টবুকটা একটা দিছে, অপশন যতটুকু এরিয়া নিছে, দেখা যাচ্ছে, এই এরিয়াটার এটা সাইজের কি কথা দেখানো বলতেছে হয়েছে? যে এটা মিনিমাম থাকে 2 আচ্ছা। মানে 2 ক্লিক মেগাপিক্সেল, করবেন, সরি 4 এখান থেকে মেগাপিক্সেল, আর আপনি দেখবেন maximum যে থাকে 25 আপনি মেগাপিক্সেল। এডিটের অপশন পাবেন। 4 নরমালি মেগাপিক্সেল এখান মানে থেকে হচ্ছে লিংকটা অন করে দিবেন, 4000, আর মানে এই পয়েন্টের by মধ্যে ক্লিক 4000 করে আপনি যখন এগুলা চেঞ্জ মানে করবেন 4 মিলিয়ন পিক্সেল। দেখবেন আপনাদের ডিজাইনের বুঝতে পারছেন? যেগুলো সিলেকশন করছে 4 এগুলোর মিলিয়ন কালার কিন্তু পিক্সেলের এখান থেকে চেঞ্জ জিনিসটা হয়ে নিচে থাকবে আর যাচ্ছে। কি। আচ্ছা, এটা চেঞ্জ হয় হয়ে যাচ্ছে বেসিক্যালি না? 4000 না 2000, এই টাইপের কাজ কি আমরা করতে পারবো না? আপনি 2000 দিয়ে 2000 আমি গুণলে আপাতত 4 দুইটা মিলিয়নের কালার কাছাকাছি ব্যবহার একটা করতে পিক্সেল চাচ্ছি না, হিসেব কারণ ওইখানে আমাদের আমাদের মিনিমাম একটা ডিজাইনের সেটআপ আমরা করছি, সাইজটা নিছি যেটা 2000 বাই স্কয়ার তো 2000 পিক্সেলের একটা উপরে ডিজাইনের জায়গা হবে, কিন্তু 2000 যদি আমরা বাই দুইটা ডিজাইন জায়গা করাতে চাই 2000 সেক্ষেত্রে পিক্সেলের উইডথটা উপরে। একটু বাড়ায় নিতে হবে। তবে সেফলি তো থাকার মনে জন্য রাখতে হবে আমরা যাতে একটা কাজ 25 করব, মেগাপিক্সেলের ভিতরে আমরা মিনিমাম আউটপুটের সাইজ থাকে। 2500 পিক্সেল বাই 2500। তো আমি এখান থেকে দেখেন এই জিনিসটা এটা কপি করব, গুরুত্বপূর্ণ, কন্ট্রোল দেখবেন। সি, এই জায়গায় নিয়ে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি। এখানে জিনিসটা কি এরকম রাখলে ভালো দেখাবে? অবভিয়াসলি না। মিনিমাম আমরা আউটপুটের এখান থেকে যে সাইজ নিচের যে শেপ যেটা ওইটা 2500 কালারটা পিক্সেল একটু বাই গ্রে 2500 টাইপের করে দিতে পিক্সেলের পারি, কিছুটা উপরে এরকম থাকে। আর কি, ঠিক আছে, এটা যাতে minimum। আমাদের আসলে এখানে ডিজাইনটার দিকে ফোকাসটা বেশি যায়, আবার বেশি গ্রে বা বেশি কালো করেন না, জিনিসটা খারাপ বুঝতে দেখাবে। পারছেন? আর এখানে আমরা এটার সাইজ বড় করব, সাইজ বড় ছোট করা যাবে, 2500 এখানে বাই কোনো 2500 অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, উপরে। শ্যাডো ছাড়া কি এটা রিয়েলিস্টিক মনে হবে? যেমন ধরেন একটা एग्जांपल দেখাই, আপনারা মকআপ ডিজাইনে আমি ক্লাস সাপোজ করছেন, এখন অ্যাডোবি স্টকের জন্য একটা ফাইল রেডি করব, শ্যাডো কি দেওয়া লাগে না? আচ্ছা, আমি একটা Create new। বিষয় কিন্তু আপনাদেরকে ঠিক আছে? বলছিলাম যে কোনো প্রকার কোনো ইফেক্ট দেওয়া যাবে না, প্রিন্টের মধ্যে ক্লিক করব, মনে আছে? আপনি যদি এখান থেকে ইফেক্ট থেকে যেহেতু অ্যাডোবি স্টকের ফাইল, স্টাইলাইজ থেকে ড্রপ শটে দেন তাহলে হবে? হবে না। যেমন অ্যাডোবি এই ধরনের শ্যাডো দেওয়া এখানে হারাম, এখান থেকে এই যে পিক্সেল আছে না, বুঝতে পারছেন? এটা তো আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে শেপের 2500 বাই সাহায্যে শ্যাডো 2500 তৈরি করব। পিক্সেলের উপরে। কিসের সাহায্যে? আর উপরে আপনি শেপের দেখেন সাহায্যে। 2500 পিক্সেল আচ্ছা, আপনাদের রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড তাহলে এখানে যে 2500 রাখতে ডিজাইন পারেন, করার তাহলে ক্লাস 3000 একটা রাখতে নেওয়া পারেন। হয়েছিল, তাই তো? আপনার ইচ্ছা। ওইখানে ম্যাশ টুলকে দেখানো হয়েছিল, তো কিন্তু তো ম্যাশ টুলের 2500 মাধ্যমে উপরে থাকবে, আমরা যেটা করতে পারি এরকম রাখলাম, সেটা হচ্ছে একটা তারপর শেপের এখান থেকে মধ্যে দিলাম 150, আমরা আসলে বিভিন্ন পয়েন্ট 3, নিয়ে ঠিক আছে? ওই পয়েন্টগুলোর মধ্যে কালার দিতে পারি। পারবো। এখানে এটা হচ্ছে mesh tool এর কাজ। বাড়ায় যাব, মানে একটা শেপের মধ্যে বিভিন্ন পয়েন্ট আমরা নিতে আচ্ছা, পারবো হচ্ছে না। এবং ওই জায়গায় ইন্ডিভিজুয়াল Maximum কালার কত দিতে দেখছিলাম? পারবো। 25 যেমন ধরেন আমি মেগাপিক্সেল, এরকম ছোট্ট 25 একটা কত শেপ হয়? নিলাম, 5 এর সাথে 5 আমি ম্যাশ টুলে গেলাম, মানে 5000 এই পিক্সেল বাই center point এ 5000 যদি click পিক্সেল করি, যদি আপনি গুণ করেন তাহলে সেন্টার পয়েন্টে কিন্তু 25 একটা মিলিয়ন পয়েন্ট পাবেন। তৈরি হয়েছে, পয়েন্ট তৈরি হয়েছে না? তো এখন আমি যদি আমাদের ডিরেক্ট maximum সিলেকশন করে আউটপুটের যাই, size কত থাকতে হবে? এই সেন্টার পয়েন্টের মধ্যে যদি ক্লিক করি 5000 বাই 5000 এবং এর দিকে। এইখান থেকে যদি কালার এখন দিই, স্যার আমি যদি স্যার একেবারে এখানে ডিপ যেটা দেই কালো যে কালার, 6000 বাই কালার চলে আসছে না? বা উপরের পয়েন্টের মধ্যে ক্লিক করে যদি আমি এখান থেকে ডিপ কালো কালার দেই, 3 গুণ করলে কত হয়? দেখুন এখানেও কালো কালার চলে আসছে। এখন যেহেতু শ্যাডো এক পাশ দেখা যাবে না, 18 এই যে সাদা অংশ আমি এটা দেখাতে চাচ্ছি না, যেতে পারবো আমরা, যার জন্য ওই সাদা তাহলে অংশগুলো 25 সিলেকশন ভিতরে আছে করব, নাকি বাইরে গেছে? এটার অপাসিটি হ্যাঁ। 0, শুধু এখানকার সাদা অংশ না, দুইটা গুণ করে বাদ হতে বাকি হবে যত 25 সাদা অংশ এর আছে ভিতরে। আর আমি যদি সবগুলা দেই হচ্ছে শিফটের মাধ্যমে প্রেস যেমন করে ধরেন 10 বাই 10000 সিলেকশন বাই করব, আর 2000 পিক্সেল আর এটার অপাসিটি 100 থেকে একেবারে টান দিয়ে গুণ করলে কত হয়? 0, 20 বুঝতে পারছেন? আর যেটা এখান 25 থেকে আপনি এই মিলিয়নের তিনটা পয়েন্ট সিলেকশন নিচে করবেন, মধ্যখানে তিনটা বুঝতে পয়েন্ট পারছেন? টান দিয়ে সিলেকশন করে এই ফেলছেন, জিনিসটা একটু মাথায় রাখেন। এখান থেকে এটার ক্লিক মধ্যে করে click ড্র্যাগ করলে যে করে আমাদের একটু কি উপর হয়ে দিকে গেছে? নিয়ে যাবেন। একটা ডকুমেন্ট বোঝা গেছে বিষয়টা? এখন ডকুমেন্টের ক্ষেত্রে একটা বিষয় মাথায় সবার রাখবেন, শেষে
বাহিরে কোনো কিছু এটা রাখা যাবে আপনি এখান থেকে সিলেকশন করে ট্রান্সপারেন্সি প্যানেলে যাবেন, পরিমাণ একটা কিছু থাকে এটাকে করে দিবেন তাহলে ওই জিনিসটা কিন্তু ওরা দিবে না, মাল্টিপ্লাই, সেটার জন্য মাল্টিপ্লাই করা লাগবে। তো বাইরে ডিজাইনের পিছনে নিয়ে যান, আগে বাহিরের দিকে কোনো কিছু আছে এরকম ভাবে জিনিসটাকে বসায় দেন, কন্ট্রোল ওয়াই তে প্রেস করে দেখবেন শ্যাডো হয়ে গেছে। নরমাল করে দিবেন। স্যার কিভাবে ছোট করা লাগে, এরকম ভাবে চিকন করা লাগে, লাগে, একটা লাইন আছে আপনি খালি শুধু দেখে বুঝতে পারবেন যে এখানে লাইন আছে। কন্ট্রোল ওয়াই তে প্রেস করলে আপনি তখন আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে আরেকটু উপর দিকে নিয়ে সিলেকশন করে ডিলিট করে দিবেন, তারপর আবার তিনটা কন্ট্রোল পয়েন্ট যেগুলা আপলোড করা যাবে, তবে না নেওয়ার সম্ভাবনা তখন বেশি থাকবে। একটা রিজেক্টেড ফাইল ওরা বেশি বা ক্ষেত্রে নেয় না। তারপর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কিন্তু একটা এখানে শ্যাডো আমরা এখানে তৈরি করে ফেলছি। ব্যাকগ্রাউন্ডের শেপ আর অবশ্যই এটা যদি বেশি করা মনে হয় সেক্ষেত্রে অপাসিটিটা আমরা কিছুটা কি করে দিব, বরাবর আর্টবোর্ডের একটু বাইরে যাওয়া যাবে না, যেমন এখানে এই যে জিনিসটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে না, আচ্ছা এরকম ভাবে কি শ্যাডো তৈরি করা যাবে না, বাইরে নিয়ে যাওয়া যাবে না, একেবারে আর্টবোর্ড বরাবর শেপ থাকতে হবে। একটু জুম ইন করে দেখেন যে আর্টবোর্ড বরাবর হইছে কিনা, বরাবর না হইলে কিন্তু অসুবিধা আছে। অপাসিটি আরেকটু কমায় দিই, এটা দেন আগে যেটা নরমাল ছিল একেবারে ফ্ল্যাট মনে হচ্ছিল, সেটা দেওয়ার কারণে মনে হচ্ছে যে একটা সারফেসের উপর এটা কিন্তু দাঁড়ায় আছে। মাস করে দিলেই হবে। আর আমরা যদি আরেকটু কাজ করতে চাই, যেমন কন্ট্রোল সি কন্ট্রোল এটা এফ, ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের শেপটা কপি করলাম, কিন্তু এইভাবে রাখবো, একটু এরকম ভাবে জিনিসটাকে ছোট করলাম, বুঝতে পারছেন বিষয়টা, কালারটা এদিকে একটু ডিপার করে দিলাম, তাহলে মনে হবে যে জিনিসটা মতো এখানে ফ্লোরের মতো করে একটা অংশ উপরে দাঁড়ায় আছে। একটা কাজ করব, এখন লেয়ার প্যানেলে যাব, এই যে লেয়ার প্যানেলে যাওয়ার পরে এই এরকম ভাবে আমরা কি সেটআপ করতে পারবো না, সবার শেষে এই যে পিছনের যে দুইটা শেপ গ্রুপ করব, ডাবল ক্লিক করে এটার নামকরণ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেমন ধরেন বিজি, এটা শ্যাডো না, ডাবল ক্লিক করে নামকরণ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপের একটা কালার দেই, সাপোজ একটু গ্রে টাইপের কালার দেই, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের ডিজাইন, এখানে জিনিসটা একটু যেহেতু এটা ফ্লায়ার ডিজাইন, সেটা আমরা এখান থেকে লিখে দিব হচ্ছে ফ্লায়ার। ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো স্যার? আর প্রথমত ডিজাইনটা আমরা আরেকটা ফোল্ডারে ওপেন করব, যেটা আমরা ডিজাইন করছি। যেমন ধরেন আপনাদের কাজ হচ্ছে চলে গেলাম, আপনারা বাসায় গিয়ে নরমালি এরকম 5টা ফাইল সেটআপ করবেন। কোথায় আছে? এখানে কোথায় রাখছিলাম? নিজেদের ওন কনসেপ্টে করা ডিজাইন, ট্রেসিং করা ডিজাইন না, রাখা হয় নাই। 5টা সেটআপ করে মূলত আপনাদেরকে নেক্সট ক্লাসে ওইগুলো নিয়ে আসতে হবে। আপনি পেন ড্রাইভ করে নিয়ে আসতে পারেন, বা চাইলে আপনি গুগল ড্রাইভ মূলত ওইখানে আপনার ফাইল আপলোড দিলেন, আপলোড দিয়ে ওইটার লিংকটা জাস্ট এখানে গ্রুপের মধ্যে পোস্ট করে দিয়ে দিলেন, আমি একটা ফ্লাইট ডিজাইন করছি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আসলে স্যার আপনার ফাইলগুলো চেক করে নিতে পারবেন। বা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট লেয়ার প্যানেল, যেটা এই লেয়ার প্যানেলটা এরকমভাবে আপনি মূলত এখানে রাখবেন, সম্পূর্ণ জিনিসটা স্ক্রিনশট তুলবেন উইথ লেয়ার প্যানেল। এটা হচ্ছে সবার লাস্টের অপশন। তো এই অপশনটা তাদের জন্য যাদের ক্ষেত্রে আসলে কষ্ট কম করতে চান আর কি। কিন্তু যদি অন্যান্য অপশন যদি এখানে আপনি দেন, সেক্ষেত্রে আপনার ফাইলগুলো কিন্তু চেক করা হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা, বুঝতে পারছেন বিষয়টা? তো এরকমভাবে 5টা করবেন। আর আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, অ্যাকাউন্টে সেট আপ করে নিতে হবে, যেরকম ভিডিওর মধ্যে বলা হবে। আর স্যারকে একটু বলে দিয়েন বিষয়টা, যে ভিডিওটা যাতে মূলত যদি থাকে তাহলে দিয়ে দেন। শুধু এটা না, আর একটা ভিডিও মূলত থাকার কথা, সেটা হচ্ছে freelancer.com এর অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও, ঠিক আছে? এই জিনিসটা একটু মূলত স্যারকে জানাই দেন, স্যার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দিয়ে দিবেন। বুঝা গেছে? পারা যাবে তো, ডিজাইন করা থাকবে। আচ্ছা, ডিজাইন থাকবে না, আমরা তো ওন কনসেপ্টে এখন। আর এই ফাইলগুলোকে সেভ করতে হবে না, করছি ওইগুলো, এটা পিকচার সেভ করা লাগবে না। তো আমরা যেটা করব জাস্ট আমরা এই যে মেইন ফাইল যেটা ওইটাই সেভ করে রেখে দিব, কি করলে কি এই ফাইলটাই আমাদেরকে আপলোড করতে হবে। আর নরমালি এই ফাইলটা আমাদের কাজে আসবে না এখন, কিন্তু চাইলে আলাদাভাবে সেভস এর মধ্যে ক্লিক করে সেভ করে রাখতে পারেন। আমরা এই মেইন অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে কাজে আসতে পারে। এটা ভিতরে কোনো প্রকার পিকচার দিব না, হ্যাঁ এরকম ভাবে করতে হবে। এটা হচ্ছে মেইন ফাইল, এই যে এটা পিকচার দিব না, এই ফাইলটা আমরা আপলোড প্রকার পিকচার থাকলে আপনার ফাইলটা, বুঝতে পারছেন বিষয়টা? পারা যাবে। নাম্বার 1। নাম্বার 2, আমরা ইফেক্ট থেকে একই বিষয়ে কিছুই ব্যবহার করব না, লেখাগুলো একসাথে, আমরা ইফেক্ট থেকে স্টাইলাস থেকে শ্যাডো দিই না, শেডগুলো একসাথে, এটা অনেক ডিজাইনের মধ্যে পিকচারগুলো একসাথে গ্রুপ করে শেপের জায়গায় শেপ নাম দিবেন, একটা ফ্লুইড দেখছি, লেখার জায়গায় টেক্সট, ফ্লুইডের মধ্যে তো পিকচারের চাইলে জায়গায় ওরা পিকচার, ব্যাকগ্রাউন্ড শেপের জায়গায় ব্যাকগ্রাউন্ড শেপ, পারতো না?
ওরা কি মূলত ইফেক্ট এখন থেকে যদি দিচ্ছে দুইটা পিকচার দেন ওরা গ্রেডিয়েন্ট ব্যবহার তাহলে করেছে আপনার shape এর মধ্যে। আর্টবোর্ডের সাইজ যেমন ধরেন তো হাইটের আমরা দিক দিয়ে যদি হয় effect বাড়াতে হবে মানে শ্যাডো দিতে যদি চাই, আপনি উপর নিচে ওটা বসান আসলে শেপের বিজনেস কার্ড মাধ্যমে হয় দুইটা মেশের মাধ্যমে যদি না হয় পাশাপাশি আপনি বসান এখানে তাহলে gradient এর উইথের দিক মাধ্যমে দিয়ে shadow তৈরি করে মান বাড়াতে হবে দিবেন। হ্যাঁ আর্টবোর্ড একটা বুঝতে থাকবে পারছেন না শ্যাডো এগুলো দুটো কোনো দিবেন কিছুই শেষ দেওয়া যাবে না এখান থেকে কোন একটা কিছু দিলে ওরা কিন্তু রাস্টার ইফেক্ট হিসেবে কাউন্ট আইকনগুলা? করবে আর আমাদের ফাইল কিন্তু ওরা নিবে ইফেক্ট থেকে করতে পারবেন কিনা সেকেন্ড বিষয় 3 নম্বর বিষয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আইকনগুলা আপনি ডাউনলোড যে করে ডিজাইন দিয়েন না করতেছেন, দিলে প্রবলেম আছে ডিজাইনের মধ্যে এমন নিজেরা কোনো তৈরি কিছু করে থাকা দিতে যাবে না পারবেন সেক্ষেত্রে কোনো যেটা প্রবলেম করবে অন্যের না মালিকানাধীন। তবে নিয়ে নেয় ডাউনলোড আপনি করে দিলেও অন্য কিন্তু নিয়ে ডিজাইনের নেবে একটা জিনিস ডাউনলোড করে প্রবলেম আপনার করবে ডিজাইনে যখন ব্যবহার আপনি করে মূলত দিন। টাকা উইথড্র দিতে যাবেন তখন যেমন এই যে একটু আগে আমরা ফ্লুইড মানে এখন কিছু কিছু ক্ষেত্রে মূলত আপনার কিছু মানে মিস্টেক গুলো ওরা মূলত এখানে ইগনোর করবে মার্কেট প্লেসে আবার দিয়ে দিচ্ছে এটা কিন্তু Colour অনেক change করে করতেছে বা এর কিছু বিষয় করে। কিন্তু যখন মূলত কেউ টাকা তুলতে যায় তখন নিজে তো আসলে অনেক আপনার না। বেশি কড়াকড়ি মূলত করে তখন দেখেছে কোনো প্রকার কোনো Colour এর ঝামেলা ক্ষেত্রে করছেন এখানে কিনা copyright ওই ঝামেলাটা করতে মূলত পারবে না। ফাইন্ড আউট করে Colour মূলত এটা আপনার universal অ্যাকাউন্টের বিষয়। ক্ষেত্রে ওই টাকাটা ফ্রিজ করে দিবে একই ধরনের কালার আসলে অনেকে খুবই ব্যবহার করতে সাবধান। পারে তবে সেই বুঝতে পারছেন বিষয়টা তারপর হচ্ছে এখানে লেখা তারপর হচ্ছে এখানে লেখার যে স্টাইল এগুলোর মধ্যে কপিরাইট আছে